মধ্যাহ্নে মাস্টারমশাই। মমসাহা সূচনা পর্ব ১। আপনারে দেখলে আমার ভীষণ প্রেম প্রেম কেন পায়, মাস্টারমশাই? এমন এক বাক্য, শুভ্রা রাঙা ছোট্ট কাগজে কেউ লিখে একটা নীল রাঙা টিপসহ রেখে দিয়ে গিয়েছে প্লাবনের টেবিলটার উপরে। মধ্যাহ্নে প্রাইভেট পড়তে আসা এক ঝাঁক কিশোর কিশোরী তখন বেশ হাসাহাসি করল মাস্টারমশাইয়ের টেবিলের উপর থাকা চিরকুটখানা দেখে। হাসাহাসির শব্দ শুনে যখন তাদের গম্ভীরমুখ মাস্টারমশাই পাশের রুম থেকে ছুটে আসলো এক রামধমক দেওয়ার উদ্দেশ্যে, তখন এই চিরকুট দেখে তার শরীর কাঁপিয়ে কাশি শুরু হলো। ছাত্রছাত্রীদের সামনে লজ্জায় যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করল। চিরকুটখানা নিজের ঢোলা ফতুয়াটার পকেটের ভাঁজে খুব বিরক্তে ছুঁড়ে ফেলে চোখ রাঙিয়ে উঠে মাস্টারমশাই। শ্যামবর্ণা, চাপদাড়িওয়ালা এই 25-এর যুবকের চোখ রাঙানিতে চুপ হয়ে যায় ভীষণ হাসাহাসি। থেমে যায় কৌতুক মাখানো মজা। সবাই নিজেদের আসনে চুপটি করে বসে পড়ে। মাস্টারমশাই পরিস্থিতি স্বাভাবিক করতে কালো রঙের শক্ত বোর্ডে সাদা চকের আঁচড় কাটতেই হুড়মুড় করে পাঠশালার দরজায় হাজির হল পাঠশালার অতি জনপ্রিয়, চঞ্চল, সপ্তদশী কিশোরী, উড়নচণ্ডী ওরফে তিস্তা। পাঠশালার মধ্যিখানে অবস্থানরত ছাত্রী ভ্রমরী উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তিস্তা, পচা বস্তা আসছে মাস্টারমশাই। মাস্টারমশাই এর হাতের চকখানা মাটিতে পড়ে যায়। বিরাট চিৎকারে আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাণ্ডের ভাবনা একটু অন্যমনস্ক ছিল বিধায় চকের এ দশা। তিস্তা মাস্টারমশাই এর হতভম্ব অবস্থা দেখে ফিক করে হেসে দেয়। মাঝ সিথিকাটা মাথার দুটা ছোট ছোট ঘাড় অবধি ঝুলে থাকা বেনি ঘুরাতে ঘুরাতে বলে, মাস্টারমশাইর দাঁতে পোকা। মাস্টারমশাই বড্ড বোকা। তিস্তার এই নির্বোধ ছন্দখানি কারো কান অবধি পৌঁছায়নি। তিস্তার কানি নিজেকে ধন্য মনে করল এত সুন্দর ছন্দখানা শুনে। তাছাড়া মাস্টারমশাইর কান অবধি ছন্দটা গেলে উড়নচণ্ডীর গাল দুটো চড়িয়ে ছাল তুলে দিত। এ জন্য নিজের কণ্ঠস্বরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিস্তা। সে ধীর শব্দ প্রদান করে ছন্দখানি বের করেছে বলেই তার গাল দুটো আজ বেঁচে গেল। এতক্ষণ অবধি ঘটে যাওয়া সবটা বিব্রতকর পরিস্থিতির রাগ তিস্তার উপর গিয়ে পড়ল। চিকন বেতের লাঠিটা দিয়ে তিস্তার বাহাতের বাহুতে আঘাত করে মাস্টারমশাই। শাসানির স্বরে বলে, তুই রোজ রোজ পড়তে আসিস দেরি করে। বাড়িতে কি কাজ করিস রে? তোর বাবা রে আমার কাছে আসতে বলবি। তোর আর পড়াশোনা হবে না। এতটুকুতেই থামাতে বলবো। বিয়ে করে সংসার ঠেলবি সেটাই ভালো। তিস্তা মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মাটির মাঝে আঁচড় কাটে। রোজ রোজ মাস্টারমশাই একই কথা বলে, নতুন কিছু বুঝি বলা যায় না? বিয়ে করলে কি আর সে অত দুষ্টুমি করতে পারবে? মাস্টারমশাইটা বড্ড বোকা। বুঝে কম। তিস্তার প্রাণপ্রিয় সই নিজের কণ্ঠটা সাধারণের থেকে একটু উঁচু করে বলল, মাস্টারমশাই, উড়নচণ্ডী তো আজ অনেক আগে পাঠশালাতে আসবো বইল্লা ঘর থেইকা বের হইছে। তবুও ও অত দেরি করল কেন? কোথায় ছিল জিজ্ঞেস করেন। ভ্রমরীর কথা শুনে প্লাবনের ভ্রু খানিকটা কুঁচকে আসে। বিরক্তিমাখা কণ্ঠে বলে, কার বাড়িতে আম, জাম, কাঁঠাল এসব চুরি করতে গিয়েছিলি? নাকি বেলিফুল কুড়াতে গিয়েছিলি? তিস্তা নিজের শরীর পানে রক্তচক্ষু নিক্ষেপ করে। সঠিক সময়, সঠিক বাসটা খাওয়াতে মেয়েটা উস্তাদ। প্লাবন তিস্তার কান টেনে দিয়ে বলে, আর যদি কখনো দেরি হয়, তবে এমুখো হবি না। মুখে কি কুলু পেটেছিস? কথা বলিস না কেন? কথা বললেই তো আপনি মারবেন মাস্টারমশাই। তিস্তার সহজ সরল কথাটাতে তার কানে টান খাওয়ার পরিমাণ বাড়ল, সাথে বাড়ল মাস্টারমশাই এর কণ্ঠের তেজ, চেঁচিয়ে বললেন, প্রশ্নের আগে তোর জবাব তৈরি কিন্তু কাজের বেলা কাজকলা। যা টেবিলে গিয়ে বসো। আর বিরক্ত করবি না কেমন? যা। তিস্তা মাথা নাড়িয়ে ধপ করে ভ্রমরীর পাশে গিয়ে বসল। তাল মাটিতে পড়ার মতন শব্দ করে মার বসালো সই এর পিঠে। ভ্রমরী ব্যথাতুর কণ্ঠে আহ করে উঠল। ভেসে এলো মাস্টারমশাইর আরেক দফা রামধমক। অতঃপর কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখল পুরোটা সময়। কখনো একে, কখনো ওকে বিরক্ত করে গেল পড়ার সময়টুকু। মাঝে মাঝে পিঠে বেতের আঘাতও খেল। এ আর নতুন কি? প্রতিদিনের পুরাতন রুটিন। পড়া প্রায় শেষের দিকে।
ভ্রমরী এতক্ষণে পেটে জমিয়ে রাখা কথাটা আর জমিয়ে রাখতে না পেরে বলেই ফেলল। জানিস তিস্তা, মাস্টারমশাইকে কে যেন চিরকুট দিয়েছে। তাও আবার প্রেম প্রেম চিরকুট। তুই দেরিতে এলি বলে মজাটা পেলি না। এজন্যেই বলি তোর তাড়াতাড়ি আসার অভ্যাস করা উচিত। কি ভয়ঙ্কর মজাটা থেকে বঞ্চিত হলি। তিস্তা মুখ ভেঙচি দিয়ে উঠে ফিসফিস করে বলে, তুই আর তোর মাস্টারমশাই মিলে প্রেম প্রেম চিরকুট পোড়ার মজা নে। আমার কি? দাঁড়া, তুই আমায় মার খাইয়েছিস না ডাইনি? এবার দেখ তোর কি করি। তিস্তার এহেন হুমকিময় কণ্ঠে ভড়কে যায় ভ্রমরী। ভয় ভয় কণ্ঠে কিছু বলার আগেই তিস্তা চওড়া কণ্ঠে বলে উঠল, মাস্টারমশাই, আপনারে নাকি কেউ চিরকুট দিয়েছে? আমাদের মিষ্টি খাওয়াইবেন না? চিরকুট পাইলে মিষ্টি খাওয়াইতে হয়। প্লাবন সবে বোর্ডের শেষ লেখাটুকু সম্পূর্ণ করেছে। তিস্তার দুষ্টুমি মাখা কণ্ঠে সে মনে মনে কিছুটা হোঁচট খায়। নিজেকে ধাতস্থ করে সেকেন্ড 20 মাঝেই। হাতের মাঝে লিখে ক্ষয় হওয়া অর্ধেক চকটুকুন ছুঁড়ে মারে তিস্তার বরাবর। তর্জনী আঙুলটা উঁচিয়ে ধমকের স্বরে বলে, এতটুকু একটা মেয়ে, কি বুঝিস চিরকুটের? দিন দিন যে গোল্লায় যাচ্ছিস বাড়ির মানুষ জানে? নাকি জানানোর ব্যবস্থা করব? তিস্তা যতটুকু পারে নিজের মুখমণ্ডলে নিষ্পাপের ছোঁয়া এনে অসহায় কণ্ঠে বলে, মাস্টারমশাই আমি তো জানতাম না এসব। এই ভ্রমরী বলেছে সব। ভ্রমরীর পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় প্লাবন। রাশভারী কণ্ঠে বলে, বোর্ডে করানো অঙ্কটা তুমি কাল 5 বার করে আনবে ভ্রমরী। মনে থাকবে? ভ্রমরী কেবল অসহায়দের মতন মাথা নাড়িয়ে বলে, আচ্ছা মাস্টার মশাই। এই আচ্ছা কি? আচ্ছা বলবা। কেমন? ভ্রমরী আবার পুতুলের ন্যায় মাথা নাড়ায়। প্লাবন এবার সবার উদ্দেশ্যে বলে, যাও আজ সবার ছুটি। বিকেল তো হয়েছে। মনে হয় 5টা বাজে। যাও সবাই। কাল ঠিক সময়ে চলে আসবে। আর হ্যাঁ, এই চিরকুট নিয়ে উল্টোপাল্টা কথা যদি আমায় নিয়ে ছড়িয়েছে তবে খবর আছে। সবাই যার যার মতন মাথা নাড়িয়ে দ্রুত বই খাতা নিয়ে ছুট লাগায় নিজেদের গন্তব্যে। তাদের সাথে তিস্তাও যোগ দিতে নিলে প্লাবন গম্ভীর কণ্ঠে বলে, তিস্তা, তুই কোথায় যাচ্ছিস? আজ তুই দেরি করে এসেছিস। তাই তোর শাস্তি হলো সন্ধ্যা অবধি এখানে পড়বি। আমি একটু বাজারে যাব, তোর বাবাকে বলবো যাওয়ার সময় যেন তোকে নিয়ে যায়। তুই তো ছাড়া গরু, একা ছাড়া যায় না আবার। তিস্তা তেতে উঠে। কিন্তু কে পরোয়া করে তার তেজ? ভ্রমরী হাসতে হাসতে ঠিক হয়েছে বলে বেরিয়ে যায়। তিস্তা মুখ ভেঙচি দিয়ে আবার নিজের জায়গায় বসে পড়ে। পুরো রুমটাতে সে একা। টিনের চালের ঘর। মাস্টারমশাইও তাদের বাড়ির জন্য বাজার করতে গ্রামের হাটে চলে গিয়েছে। মাস্টারমশাই এর অসুস্থ মা ছাড়া পুরো বাড়িটাতে আর কেউ নেই। মানুষটা প্রায় শয্যাশায়ী। মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করে। কোনো কাজ করতে পারে না। তারা আগে শহরে থাকলেও মাস্টারমশাই একটু নিবিড়ভাবে বাস করার জন্য এই গ্রামে খুঁটি গেড়েছে। শিক্ষিত হওয়ায় গ্রামের স্কুলে পাঠদান করায় সাথে বাড়িতে প্রাইভেট পড়ায় মধ্যাহ্নের দিকে। তাদের বাড়ির কিছু কাজ গ্রামের এক চাচি করে দেয়। মাস্টারমশাই তার বিনিময়ে বেশ কিছু টাকাকড়ি দেয় অবশ্য। আর বাদবাকি গুলো মাস্টারমশাই করে। বেশ খানিকটা সময় নিজের মাধ্যমিকের বইটা নেড়েচেড়ে সরু টেবিলটার উপর গভীর নিদ্রায় চলে যায় তিস্তা। সারাদিনের দৌড়ঝাঁপে দেহটা বেশ ক্লান্ত। এবার একটু স্বস্তি মিলুক তারও। গ্রামের পথ ধরে বাড়ি ফিরছে প্লাবন। এক হাতে তার বাজারের জিনিসপত্র। ঠিক বাড়ির কাছাকাছি আসার পর তার মনে পড়ল পকেটে থাকা ভীষণ অযত্নের চিরকুট খানার কথা। যা একজন ভীষণ দুষ্টুমি বুদ্ধি দিয়ে লিখেছে। আদৌ চিরকুটে লিখা ভাষাগুলোর গভীরতা হয়তো তার জানা নেই, তবুও মাস্টারমশাইকে বিব্রত অবস্থাতে ফেলার জন্য এই কুব্যবস্থা। প্লাবন চিরকুটটাতে বেশ খানিকটা সময় হাত বুলাই। লেখাগুলোর মাঝে তিস্তার ছোট গোলগাল মিষ্টি মুখখানা ভেসে আসে। মেয়েটা চিরকুট লিখেছে মজা করার জন্য, কিন্তু সে বলেই গেছে মাস্টারমশাই প্রতিনিয়ত তার খাতা দেখে, তার হাতের লেখা চিনে। এমনকি পায়ের নখ হতে মাথার চুল অবধি সব মাস্টারমশাই জানে। আনমনেই হাসে মাস্টারমশাই। পথিমধ্যে বাড়ির পাশে মতিন চাচার সাথে দেখা হলো।
মাস্টারের থেকে দ্বিগুণ বয়সী লোকটা মাস্টারকে দেখার সাথে সাথে সম্মানের সহিতে বলল, আসসালামু আলাইকুম মাস্টার মশাই। কেমন আছেন বাবা? প্লাবনও সালামের উত্তর দিয়ে শ্রদ্ধার সাথে বলল, এই তো চাচা ভালো। আপনি? আমিও মেলা ভালো আছি বাবা। কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবেন। আপনি আসার পর থেইকা গ্রামের ছেলেপেলে স্কুলে যাওয়ার আগ্রহ দেখায়। আপনার প্রতি আমাগো কৃতজ্ঞতা রইল। প্লাবন কেবল মুচকি হাসে। 2 বছর যাবৎ সবার মুখে একই কথা শুনে আসছে। বেশ শান্ত স্বভাবের হওয়াতে রাতারাতি গ্রামের সবার পছন্দের তালিকায় পড়ে গেছে। প্রায় বছর 2 আগেই এ গ্রামে এসেছিল তারা। এরপর থেকেই গ্রামের সবার কাছে মাস্টার মশাই হয়ে গেছে। ছোট বড় সবার সম্মানের পাত্র। কেউ তার মুখের উপর কথা বলে না, কেবল একজন ছাড়া। প্লাবন আবারও মুচকি হাসে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা বাজল প্লাবনের। পড়ার ঘরে আলো জ্বলছে দেখে অবাক হলো। ঘরটার ভিতর গিয়ে সে অবাকে হা হয়ে গেল। তিস্তা মেয়েটা এখনো বাড়ি যায়নি, বরং নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। অন্যান্য দিন হাজার বলে গেলেও মেয়েটা থাকে না, আর আজ এত রাত অবধি এখানে। প্লাবন হালকা হাসে। ঘুমিয়ে থাকা নিষ্পাপ মুখখানার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা বেশ আদুরে। অন্যান্য শিক্ষার্থীদের মতন তাকে ভাবতে পারে না প্লাবন। মেয়েটার অপ্রস্তুতময় দুষ্টুমিটা নজর কাড়ে যে তার। নিজের মুগ্ধতা নিজের মাঝে চেপে রাশভারী কণ্ঠে ডেকে তুলল তিস্তাকে। তিস্তা প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণেই এত রাত অবধি ঘুমিয়ে থাকার জন্য কতক্ষণ হা হুতাশ করল। একা একা চলে যাওয়ার প্রস্তুতি নিতেই প্লাবন নিজের টর্চ লাইটটা নিয়ে বের হয়ে এলো। একা রাতে কোনো মতেই ছাড়া যাবে না যে। খুব দ্রুত বাড়ি ফেরার জন্য বাগানের পথ ধরে বাড়ি ফিরছে প্লাবন আর তিস্তা। প্লাবনের বড় বড় স্যান্ডেল জোড়া তিস্তার পায়ে শোভিত আছে। মেয়েটা জুতো পরে আসেনি। আধার রাস্তায় কিছু পায়ে বিঁধলে কেঁদে কেটে হয়রান করবে। বেশ আহ্লাদিত, তাই প্লাবনের জুতো তাকে দিয়েছে। বুকের মাঝে বই দুখানা চেপে সাবধানে পা ফেলে চলছে তিস্তা। কেমন গা ছমছমে রাস্তা, তার ভীষণ ভয় করছে। তাই দ্রুত গিয়ে মাস্টারমশাইয়ের হাতটা চেপে ধরল সে। প্লাবন সাবধানে পা ফেলতে ফেলতে বলল, কি রে, ভয় পাচ্ছিস? তিস্তা ভীত স্বরে বলল, হ্যাঁ। প্লাবন আর কিছু না বলে তিস্তার হাতটা ধরে দ্রুত এগিয়ে যাচ্ছে। হঠাৎ বাগানের অপর পাশ থেকে কিছু একটার শব্দে ভয় পেয়ে যায় তিস্তা। ধীর গতিতে বলে উঠে, আম্মা গো ভূত। প্লাবন দ্রুত তিস্তার মুখ চেপে ধরে। হুঁশিয়ারি কণ্ঠে বলে, চুপ কর। ভূত না, কোনো মানুষ। চুপ কর। তিস্তা তবুও ভয় কেঁপে উঠে। প্লাবন গাছের পাতাগুলো একটু সরাতেই দেখে মোল্লের বাড়িতে চকচকে ঝকঝকে জামা পরা কতগুলো মেয়ে ঢুকছে। তিস্তা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকলেও প্লাবনের যা বুঝা তা বুঝা হয়ে যায়। সে তিস্তার হাত ধরে ব্যতিব্যস্ত স্বরে বলে, চল তিস্তা, দেরি হচ্ছে। তিস্তা তখনও কৌতূহল চোখে তাকিয়ে প্লাবনকে উদ্দেশ্য করে বলে, এই মেয়েগুলো মোল্ল চাচার বাড়িতে কেন? এরা কারা মাস্টারমশাই? আমাদের গ্রামের তো না। প্লাবন উত্তর দেয় না, কেবল রাশভারী কণ্ঠে বলে, যেখানে সেখানে প্রশ্ন করতে নেই তিস্তা। তাড়াতাড়ি চল এখান থেকে। কেউ দেখতে পেলে সর্বনাশ হবে। তিস্তার কৌতূহল তবুও মিটে না। এ ব্যাপারে তার জানতে হবে যে মাস্টারমশাই এর মনে ভয় ঢোকে। মেয়েটা যা কৌতূহল প্রবণ, এত দ্রুত ওর কৌতূহল মিটবে না। ওর ঝোঁক না আবার কোনো সর্বনাশ ডাকে। পর্ব 2। আকাশে মেঘগুলো খানিকটা তুলোর মতন লাগছে। শরতের আকাশটা ভীষণ আদুরে হয়। দেখলেই মনে হয় ছুঁয়ে দিতে। এমন এক অদম্য ইচ্ছে নিয়ে সেই আকাশ পানে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তিস্তা। সাথে হেঁটে যাচ্ছে গ্রামের সরু পথ দিয়ে। তার সাথে আজ কেবল মাস্টারমশাই আছে। মাস্টারমশাই নিজের সাইকেলটা নিয়ে হাঁটছে গম্ভীরভাবে। তিস্তা কতক্ষণ মনের মাঝে হাবিজাবি ভেবে হঠাৎ মাস্টারমশাইকে প্রশ্ন করল, আচ্ছা মাস্টারমশাই, আপনারে একটা কথা বললে রাখবেন? মাস্টারমশাই খানিকটা ভ্রু কুঁচকায়। সন্দিহান কণ্ঠে বলে, উল্টোপাল্টা চাইবি নাকি? আপনার সবসময় মনে হয় আমি উল্টোপাল্টা চাই? থাক, লাগবে না। তিস্তার এহেন অভিমানে গোপনে হাসে মাস্টারমশাই।
শরতের কোমল বাতাসে ছুঁয়ে যাচ্ছে শরীর। একটু কেঁপে কেঁপে উঠছে অভিমানী সপ্তদশী। মাস্টারমশাই কিছু বলে না, কারণ তিস্তা আবার নিজ থেকেই আসবে কথা বলার জন্য। মিনিট 5 পেরিয়ে যায়, তিস্তা চুপ রয়। এখন যে পথটি দিয়ে হাঁটছে তার বাপাশে একটা মরা নদী আছে। মৃত নদী হলেও তার রূপের যেন অন্ত নেই। তিস্তা মৃত নদীটির দিকে তাকিয়ে আনমনেই বলে, জানেন মাস্টার মশাই, এ গ্রামে অনেক আগে এক জমিদার বাস করত, তার নাম ছিল আনন্দমোহর। উনার সহধর্মিনীর এই নদীটা খুব পছন্দ ছিল। উনার পছন্দকে আরও সৌন্দর্যময় করে তুলতে নদীটির পাড় চীনাপাথর দিয়ে বাঁধানো হয়। একটি বিশাল বসার জায়গা বানানো হয় সুন্দর করে। আনন্দমোহরের স্ত্রীর নাম ছিল মধুসখী, সেই নাম অনুসারে নদীটির নাম রাখা হয় মধুসখী। কিন্তু এই প্রিয় নদীই কাল হয়ে দাঁড়ায় মধুসখীর। একদিন এই নদীতে ডুবেই সে মানবী মারা যায়। এরপর নাকি প্রায় কত যুগ নদীটি মৃত ছিল। এর পানি শুকিয়ে চর জেগেছিল। কিন্তু হঠাৎ একদিন সবাইকে অবাক করে নদীটিতে আবার পানি আসলো। নদীটি ভরে গেল, তার রূপ আরও বেড়ে উঠল। প্লাবন খুব মনোযোগ দিয়ে সবটা শুনল। সে এগুলো জানে। গত 2 বছর যাবৎ অনেকেই এ নদীটিকে জাদুময় নদী বলে আখ্যায়িত করে। অনেকে তো রাতে এখান দিয়ে আসে না। গ্রামীণ কিছু কুসংস্কার তো থেকেই যায়। তবে সে পুরনো গল্প নতুন করে তিস্তার মুখ থেকে শুনতে ভালোই লাগছে। তাই সে নীরব শ্রোতা হয়ে সবটা শুনল। এবার সে প্রশ্ন করল, তাহলে তিস্তা, নদীটি আবার মৃত হলো কিভাবে? তিস্তা একটু খুশি হল। মাস্টারমশাই তার কাছ থেকে কিছু জানবে, শিখবে, সেটা যেন বিস্ময় করার আনন্দ দিল তাকে। সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এই নদীটা আবার মৃত বলে ঘোষণা দেয়া হয় প্রায় 17 বছর আগে। আমি জন্মানোর 5 দিনের মাথায় নাকি নদীটা মারা যায়। এর চর জেগে উঠে। আমি যখন মায়ের পেটে আসি তখনই নাকি নদীটা তার স্রোত হারিয়ে ফেলে, গতি কমিয়ে দেয়। জানেন মাস্টারমশাই আমার কি মনে হয়? মাস্টারমশাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি মনে হয়? আমি জন্ম নেওয়ার সাথে সাথে নদীটা মারা গেছে। বোধ হয় আমি মারা গেলে নদীটা আবার বেঁচে উঠবে। প্লাবনের পাটা আপনা আপনি থেমে যায়। কথাটা মস্তিষ্ক অবধি পৌঁছুতেই খানিকটা নড়ে উঠে সে। ধমক দিতে গিয়েও নিজেতে ধাতস্থ করে বলে, তাহলে এক কাজ কর, তুই বরং তাড়াতাড়ি মরে যা। তুই বেঁচে থেকে তো কারো কোনো কাজে আসছিস না, বরং মরে গিয়ে কাজে লাগবি। এই মৃত নদীটা জীবিত হয়ে গেলে এখানে মাছ চাষ করা যাবে। তারপর কত মানুষ সেই মাছ বিক্রি করে তাদের উদরপূর্তি করতে পারবে। কি বলিস? তিস্তা মাথা নত করে কেবল ঘাড় কাত করে। যার অর্থ ঠিক আছে। প্লাবন অবাক হয়। এত ভদ্র মেয়ে তো তিস্তা না। এদিকে সপ্তদশী তিস্তার মনে অভিমানের পাহাড়টা আরেকটু বড় হয়। মাস্টারমশাইকে সে ওই কথাটা বলেছিল যেন মাস্টারমশাই তাকে ধমক দেয়, ধমক দিয়ে বলে এসব কথা বলবি না। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে মাস্টারমশাই কিনা তাকে মরে যেতে বলল। মাস্টারমশাই কি বুঝে না? তিস্তার ভীষণ আদুরে লাগে মাস্টারমশাই এর বকা। অভিমান অধিক হওয়ায় চোখের কোণে উকি দেয় অশ্রুকণা। সে তাড়াতাড়ি বইয়ের ব্যাগটা আঁকড়ে ধরে ছুট লাগায়। তিস্তার এহেন কাণ্ডে প্লাবন বেশ অবাক হয়। পিছন থেকে কয়েকবার ডাক দেয়। কিন্তু কে শুনে কার ডাক? প্লাবনের মনে সামান্য বিষণ্ণতা করা নাড়ে। কিন্তু মেয়েটাকে তখন আহ্লাদ দেখালে সে এসব কথা আবারও বলতো। আর প্লাবনের দেহের মাঝে ছোট্ট হৃৎপিণ্ডটায় রক্তক্ষরণ হতো। তিস্তা আজ স্কুল না গিয়ে ফিরে এসেছে। তখন ছুট লাগিয়ে স্কুলে গেট অবধি গিয়েও স্কুল যায়নি। অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছে। হুটহাট মন খারাপ হয় আজকাল। মা বলেছে এই বয়সে ওই একটু আধটু হয়। তিস্তা মন খারাপ করে উঠোনের এক কোণে বসে আছে। তার মা তনা চুলোয় ভাত বসিয়ে মেয়ের দিকে এগিয়ে আসে। আদুরে কণ্ঠে বলে, কি হলো আজ তিস্তামনির? সে আজ দৌড়ঝাঁপ করছে না যে? আজ যে তোমার আপাই আসবে সে খেয়াল আছে? আমার হুটহাট মন খারাপ করে আম্মা। আমার ভালো লাগে না কিছু। এ বয়সে তো মন খারাপ করবই। বিয়ার বয়স পার হইয়া যাইতাছে, অথচ তোমার মা বাপে তোমারে বিয়া দিতাছে না। কত কইরা বুঝাইলাম তাও বুঝে না।
তিস্তার দাদির এহেন কথায় তিস্তা ড্যাব ড্যাব করে তাকায়। তার বিয়ে করার জন্য মন খারাপ হচ্ছে। ছি, তাহলে কেমন মন খারাপ? তনা বেশ বিরক্তের স্বরে বলে। আম্মা, এসব আপনার ছেলে শুনলে কিন্তু আবার রাগারাগি করবে। আপনি ওর সামনে এগুলো বলবেন না দয়া করে। বৃদ্ধা মহিলা এবার নিজের ঘর থেকে বেরিয়ে আসে। খুঁড়িয়ে খুঁড়িয়ে নাতনির কাছে এসে বলে, হ, এখন আমার কথা তো তোমরা কেউ শুনবা না। সংসারে এখন হইলাম গিয়া আমি পুরাতন ভাঙা থালার মতন, যা কাজে আসে না অথচ ফালাতে পারো না মায়। তাও তোমারে বলি বউ, মাইয়া মানুষের শরীর বাড়ার সাথে সাথে মানুষের দৃষ্টির লোভ বাড়ে। তাই কাল বিলম্ব না কইরা মাইয়া শ্বশুরবাড়িতে পাঠাই দেওয়া উচিত। তনা খানিক বিরক্ত হয় শাশুড়ির কথায়। এসব কুসংস্কার এখনো তার শাশুড়ি ধরে রেখেছে। মেয়েটার মাথায় এসব ঢুকলে আর পড়াশোনা করবে? এমনেতেই তো প্রচুর দুষ্টু। তিস্তা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। মুখ ভেঙচি দিয়ে বলল, আম্মা, তোমার শাশুড়ির বিয়ে করার শখ জেগেছে। সেটা তো বলতে পারছে না তাই আমার নামে চালাচ্ছে। কি যুবতী, তাই না? তনা মেয়ের এমন বেশরম কথায় হেসে ওঠে। বৃদ্ধ লতিকা ফোকলা দাঁতে একটু হেসে, লজ্জা রাঙা কণ্ঠে একটু শাসনের সুর ঢেলে বলল, দিনে দিনে গতর বাড়ে আর ইতরামি বাড়ে মাইয়ার। তিস্তা দাদির গাল টেনে দেয়। ফিক করে হেসে উঠে তিনজনে। দাদিকে সে বেশিরভাগ সময় যুবতী ডাকে। কারণ দাদি পছন্দ করে না তাকে কেউ বৃদ্ধ ভাবুক। তিস্তার ডাকে দাদি বেশ আনন্দিত হয়। আজ দুপুর 3টে বাজার আগেই তিস্তা হাজির পাঠশালায়। পরনে তার নতুন লাল টুকটুকে গোল ফ্রকটা। তিস্তার বয়স 17 হলেও দেখতে বেশ বাচ্চাদের মতন ছোট। প্লাবন সবে স্নান করে এসেছে। খেতে যাওয়ার জন্য রান্নাঘরে যেতেই তার টিনের চালের পরার ঘরটি চোখে পড়ল। লাল টুকটুকে ফ্রক পরা এক কিশোরী মাথা নিচু করে বসে রইল। প্লাবন খানিকটা অবাক হল। তিস্তা তো এত তাড়াতাড়ি পড়তে আসার মেয়ে না। প্লাবন নিজের খাবারের কথা ভুলে দ্রুত পায়ে পাঠশালার রুমটিতে চলে যায়। তিস্তার কাছাকাছি আসতে কান্নার শব্দে ভেসে এলো। প্লাবনের বুকটা খানিক মোচড় দিয়ে উঠল। সকালে মেয়েটা রাগ করে আর স্কুলও যায়নি। এখন এখানে কান্না করছে কেন? সকালের রাগের জন্য কান্না করছে? খানিকটা ইতস্ততা নিয়ে প্লাবন ভরার তবে শান্ত কণ্ঠে ডাক দিল, তিস্তা। তিস্তার কোনো ভাবান্তর দেখা গেল না। বরং সে কান্নার গতি আরেকটু বাড়িয়ে দেয়। প্লাবন আবারও ডাক দিল আদুরে কণ্ঠে, তিস্তা, কি হলো তোর? তিস্তার তবুও নড়চড় নেই। প্লাবন এবার ইতস্ততা ঝেড়ে ফেলে দিয়ে তার ডান হাতটা তিস্তার বাহুতে রাখতেই তিস্তা ভয় পেয়ে ছিটকে দূরে সরে গেল। ভীত কণ্ঠে বলল, আমি আর এ জামা পরব না। আমি আর ছুটোছুটি করব না। আমি আর ওর সামনে যাব না। নোংরা মানুষ। সবাই নোংরা। তিস্তার আচমকা বলা কথাগুলো প্লাবনের মস্তিষ্ক অবধি পৌঁছাতে একটু সময় লাগে। কিন্তু বোধগম্য হতেই শরীরটা একটু কেঁপে ওঠে। অনাকাঙ্ক্ষিত ভয় মাথা চাড়া দিয়ে উঠে। তিস্তা এসব কথা বলছে কেন? প্লাবন ব্যতিব্যস্ত স্বরে বলে, কি হয়েছে তিস্তা? কে কি বলেছে তোকে? আমায় বল, কি হয়েছে? তিস্তার ততক্ষণে হেঁচকি উঠে গেছে কাঁদতে কাঁদতে। সে মাস্টারমশাই এর দিকে তাকায়। চোখগুলো লাল হয়ে ফুলে গেছে। মাস্টারমশাইকে দেখে ভিতরের সব কান্না বের হয়ে আসে। অভিযোগের স্বরে বলে, সবাই খারাপ মাস্টারমশাই। অনেক খারাপ। জানেন আমার গাল, পেট, ঘাড় ধরেছে ও বাজে ভাবে। খুব খারাপ ওর হাত। প্লাবন আঁতকে উঠে। বিস্মিত কণ্ঠে বলে, কে? কে ধরেছে তোর গাল? তিস্তা ফুপিয়ে কেঁদে দেয়। অস্ফুট স্বরে বলে, দুদুলা ভাই। পর্ব 3। ফুলো ফুলো চোখ দুটি কিছুক্ষণের বিবর্তনে উচ্ছ্বাসে পরিপূর্ণ। প্লাবন দূর হতে উচ্ছ্বাসিত মুখখানা দেখে তৃপ্তির হাসি হাসে। ছোট্ট শ্বাস ফেলে বলে, আর খাবি তেঁতুল আচার? তিস্তা শেষ পর্যায়ের আচারটুকু মুখে পুরে নেয়। অমৃতের ন্যায় অতিরিক্ত স্বাদে চোখ দুখানা বন্ধ হয়ে আসে। তিস্তার এমন মুখ ভঙ্গি দেখে চাপা হাসে প্লাবন। আচারের প্রতি তারও ভীষণ লোভ হচ্ছে তিস্তার খাওয়ার অভিনয় দেখে। তিস্তা মুখের আচারটুকু শেষ করে আঙ্গুলগুলো চাটতে চাটতে বলল, না মাস্টার মশাই, আর খাবো না।
তবে কি আমি আচারের বয়াম রেখে আসব? তিস্তা মাস্টারমশাই এর কথা শুনে তৎক্ষণাৎ আচারের বয়ামটা ছিনিয়ে নেয়। প্লাবনের কাছ থেকে একটু আড়াল করে বলে, না, এই আচার আমি বাড়ি নিয়ে যাব। এখন আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু যদি পরে আবার খেতে ইচ্ছে করে তখন আমি কি করব? তাই এটা আমার সাথে নিয়ে যাচ্ছি। যেদিন আমার খাওয়ার ইচ্ছে শেষ হয়ে যাবে সেদিন দিয়ে যাব। তোর ইচ্ছে শেষ হওয়ার আগে না আবার আমার আচার শেষ হয়ে যায় দেখিস। মাস্টারমশাই এর এমন কথায় তিস্তা ভ্রু কুঁচকে তাকায়। কতক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট ফুলিয়ে বলে, আপনি কি চাচ্ছেন আমি এখন রাগ করে আচার না নিয়ে চলে যাই? প্লাবন হতভম্ব হয়ে যায় এহেন প্রশ্নে। খানিকটা হোঁচট খায় মনে মনে। ব্যতিব্যস্ত স্বরে কিছু বলতে যাওয়ার আগেই তিস্তা বয়ামটা নিজের ব্যাগে রাখতে রাখতে বলে, আপনি এমনটা চাইলেও কিছু করার নেই। কারণ, আচারটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনাকে এর জন্য আমি পড়া শিখে দিব। কেমন? প্লাবন এবার শব্দ করে হেসে দেয়। মেয়েটা এত বাচ্চা বাচ্চা কথা কেন বলে? একটু আগেও এই ছোট্ট মেয়েটা কেমন যেন বড় হয়ে গিয়েছিল, ভীষণ অচেনা এক নারীতে রূপান্তরিত হয়েছিল। কতটা ধৈর্য সহকারে সামলাতে হলো তাকে। প্লাবন তিস্তার মাথায় স্নেহের হাত বুলিয়ে বলল, তোর আপা জানে, তাই না? তুই তোর আপাকেই প্রথম বলেছিলি খারাপ স্পর্শের ব্যাপারটা? হুম। আমি সবার আগে আপারেই বলছি। দুলাভাই নষ্ট পুরুষ। আমি আপারে অনেক বলেছি কিন্তু আপা আমাকে চড় লাগিয়েছে মাস্টারমশাই। অনেক জোরে মেরেছে। শুকনো চোখগুলো কথার পরিপ্রেক্ষিতে জলে পরিপূর্ণ হয়ে গেল। প্লাবনের ভীষণ অবাক লাগলো তিস্তার আপার ব্যবহারে। সে অবাক কণ্ঠে বলল, তোর আপা আর কিছু জিজ্ঞেস করেনি তোকে? আর কিছু বলেনি? হ্যাঁ বলেছে তো, আপা কান্নাও করেছে। আপা বলেছে এ কথা বাড়ির কাউকে না বলার জন্য। তাই তো আপনারে বললাম মাস্টারমশাই। আপনি আর কাউকে বলবেন না কেমন? আপা কষ্ট পাবে। আপা বলেছে, এ কথা আমি কাউকে বললে তার সংসার ভেঙে যাবে। তখন গলায় দড়ি দেওয়া ছাড়া নাকি উপায় থাকবে না, দুলাভাই রে সে অনেক ভালোবাসে। কথা শেষ করে মন খারাপের বিষণ্ণতায় ডুব দেয় তিস্তা। প্লাবন হতাশার শ্বাস ফেলে বলল, এটা ভালোবাসা না রে, যে ভালোবাসা অন্ধ বানিয়ে দেয়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সেটা ভালোবাসা না। তোর আপার সংসার করার লোভ তার স্বামীকে আরও এক ধাপ এই নোংরামির দিকে এগিয়ে দিচ্ছে। বাঙালি নারী জাত ভাবে সংসারবিহীন তারা কিছু না, তাই হাজারো নোংরামি সহ্য করেও সংসার রাখার জন্য মরিয়া হয়ে যায়। আচ্ছা একটা কাজ করবি তিস্তা? তিস্তা উৎসুক দৃষ্টিতে তাকায়। বিষণ্ণ স্বরে বলে, কি কাজ মাস্টারমশাই? তোকে তোর দুলাভাই সবার আড়ালে স্পর্শ করেছে তাই না? হ্যাঁ। তাহলে তাকে শাস্তিটা সবার আড়ালে তুইই দিবি। পারবি না? প্লাবনের কথা তিস্তার বোধগম্য হয় না। সে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি শাস্তি দিব? আর দুলাইভাই আমার বড়। প্লাবন কিছুটা রেগে যায়। ভরাট কণ্ঠে বলে, বড় বলে তুই শাস্তি দিতে চাস না আর সে তোকে নোংরা চোখে দেখুক সেটা তোর ভালো লাগবে? তিস্তা ডানে বামে মাথা নাড়াল। যার অর্থ তার ভালো লাগবে না। প্লাবন এবার আশ্বাসের স্বরে বলল, তোর আপার অন্ধত্ব তুই ঘুচাবি। আর দুলাভাই এর নোংরামিও তুই দূর করবি। পারবি না? তিস্তার হঠাৎ কি যেন হলো। চোখ দুখানা চকচক করে উঠল। ভীষণ আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, পারবো মাস্টারমশাই। মেয়ে মানুষকে সৃষ্টিকর্তা আলাদা শক্তি দিয়ে হয়তো বানায়। তারা যতটা অবুঝি হোক নিজের নিরাপত্তা বেশ ভালোভাবে বুঝে। তিস্তাও সেই সত্তার বাহিরে না। হঠাৎ উঠোন থেকে চওড়া কণ্ঠের ডাক ভেসে এলো, মাস্টারমশাই, বাড়ি তো আছেননি? মোল্লু সাহেব আইছে আপনার সাথ দেখা করার জন্য। প্লাবনের কপাল কুঁচকে যায়। মোল্লু সাহেব তার সাথে দেখা করতে আসছে কেন? হঠাৎ? তিস্তাও অবাক দৃষ্টিতে মাস্টারমশাই এর দিকে তাকায়। বিস্মিত কণ্ঠে বলে, মোল্লু সাহেব আপনার সাথে দেখা করতে কেন আসছে মাস্টারমশাই? প্লাবন মাথা নাড়িয়ে জানিনা বলে বড় টিনের ঘর থেকে বেরিয়ে আসে। প্লাবনের মাও দুপুরে খেয়ে ভাত ঘুম দিয়েছিল। কিন্তু মোল্লের নাম কানে যেতেই ভীষণ ঘুম যেন কোথায় উবে গেল।
সে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বাহিরে বেরিয়ে এলো। তখন শরতের নরম দুপুর। গ্রামে দুপুর বেলাটা থাকে বেশ নিস্তব্ধ। মোল্লু সাহেবকে দেখে প্লাবন বেশ সম্মানের সাথে সালাম করে। বিনীত কণ্ঠে প্রশ্ন করে, আপনি এখানে যে? কোনো প্রয়োজন থাকলে আমাকে ডাকতে পারতেন। মোল্লু সাহেব তার সাথের চাকরটার কাছ থেকে হুকা পান করে। হুকার ধুয়ো আকাশে উড়িয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলে, এই গেরামে তো অনেক মাস্টারি আছে, কিন্তু আমার মাইয়া কঙ্কনার তোমারেই লাগবো পড়ার জন্য। তুমি সময় কইরা গিয়া পড়াইও। টাকা পয়সার ব্যাপার নিয়া ভাবতে হইব না। প্লাবন তার মাধুর্যতাময় কণ্ঠে আরও বিনীত ভাব ঢেলে বলে, শিক্ষকদের পড়ানোর বিনিময়ে যেটা দেওয়া হয় সেটাকে সম্মানই বলে, টাকা পয়সা না। আর আপনি তো জানেন দুপুরে আমার একটা শিক্ষার্থীদের দল আছে যাদের আমি পড়াই। সেটা ছুটি দিতে দিতে সন্ধ্যা নামে, এরপর তো আর পড়ানো সম্ভব না। আপনি বরং কঙ্কনারে এসে পড়ে যেতে বইলেন। প্লাবনের কথা শুনে প্লাবনের মা হুঙ্কার দিয়ে বলে, কাকে কি বলছো, প্লাবন? মোরাল সাহেব যেখানে এত বড় প্রস্তাব দিচ্ছে সেখানে তোমার না করাটা বেমানান। এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয় মা। আপনি কিছু বলবেন না আশা করি। প্লাবনের কথায় তার মা চুপ হয়ে গেলেও মোরেলের সাথে থাকা তার চাকরটা চোখ রাঙিয়ে উঠে। ধমকের স্বরে বলে, আপনি ভুইয়া বাড়ির মাইয়ারে পড়াইতে পারবেন না? এত সাহস কই থেইকা আসে আপনার? গেরামে টিকতে পারবেন তো? মোল্লু সাহেব বিশাল এক ধমক দিলে লোকটাকে। শাসানোর ভঙ্গিতে বললেন, তোর এত সাহস কই থেইকা আসে? আমি তো কথা কইতাছি। মাস্টার গো লগে অভদ্রতা করবি না। মোল্লের ধমকে চাকরটা মাথা নত করে ফেলল। মোল্লু সাহেব নিজের বিদঘুটে আকৃতির হাসি দিয়ে সাধারণ কণ্ঠে বলল, আচ্ছা মাস্টার, তুমি যা কও তাই হইব। তাহলে কঙ্কনা কাইল থেইকা তোমার এইখানে আইসাই পড়ব। ভালো থাইকো। প্লাবন ঘাড় নাড়িয়ে বলল, বসলেন না? না মাস্টার, মেলা কাজ আছে। আজ তাহলে আসি? প্লাবন মাথা নাড়িয়ে সম্মতি দিল। মোল্লু বের হতে নিয়েও একটু দাঁড়ালো। পড়ার ঘরটার দিকে তাকালো। ঘরের দরজা ঘেঁষে তখন তিস্তা দাঁড়ানো। মোল্লু তিস্তার দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে প্লাবনের উদ্দেশ্যে বলল, এ তিস্তা নদী যে এখানে? কঙ্কনা এলে আবার দেখো নদীর জল বহুদূর না গড়ায়। একটা সাপ হলে আরেকটা নেউল। মোল্লের কথায় প্লাবন কিছুটা হেসে দেয়। হেসে চোখে ইশারা করে তেমন কিছু হবে না। মোল্লু প্লাবনদের সদর দরজা পার হতেই তিস্তা দুলাফে উঠোনে নেমে এলো। বিরক্ত মেশানো কণ্ঠে বলল, ওই কঙ্কনারে পোড়ানোর কি দরকার আপনার মাস্টারমশাই? ও খালি ঝগড়া করে। আমার একদম ভাল্লাগে না ওরে। টাকার গরমে যেন ও শান্তি পায় না এমন ভাবখানা। প্লাবন তিস্তার কথায় কিছু বলতে নিবে তার আগেই প্লাবনের মা মুখ ঝামটা দিয়ে বলল, হ্যাঁ, আমার ছেলের সুখ তো কারো সহ্য হয় না। স্বয়ং ওরই নিজের সুখ সহ্য হয় না। মোল্লের বাড়িতে গিয়া পড়াইলে কত টাকা পাইত। না, হে তো আবার দরদি। এখন আবার এই হুড়নচণ্ডী মেয়ে ঢং করতে আসছে। যা, বাড়িতে যা। প্লাবন অসহায় কণ্ঠে বলল, আহ, মা, ওর সাথে কিভাবে কথা বলছো? যা তিস্তা পড়ার ঘরে যা। তিস্তা আর এক মুহূর্ত বায়না করে ঘরে চলে গেল। মাস্টারমশাই এর মাটা কেমন যেন। মহিলা বেশ পড়াশোনা জানলেও কেমন যেন আচার আচরণ। প্লাবন ছোট্ট শ্বাস ফেলে মাকে কিছু বলতে যাওয়ার আগেই তার বাকি শিক্ষার্থী চলে আসলো। ব্যস্ত হয়ে গেল সে দৈনন্দিন কাজে। বাড়ির উঠোনে হারিকেনের আলো মিটমিট করে জ্বলছে। তিস্তা রান্নাঘরে মাছগুলো ভাজছে। মা পাশের বাড়িতে গিয়েছে, সে বাড়িতে ঝামেলা হচ্ছে বলে। যাওয়ার আগে তিস্তার ঘাড়ে মাছ ভাজার বিরাট দায়িত্ব দিয়ে গেছে। বাড়িতে এখন সে, তার দাদি আর দুলাভাই আছে। আপাও মায়ের সাথে গিয়েছে। তিস্তা গভীর মনোযোগ তেলের ভিতর থাকা ফুটন্ত মাছগুলো দেখছে। এটার মাঝেও ভীষণ আকর্ষণীয় কিছু খুঁজে পাচ্ছে বোধ হয় সে। আসলে বয়ঃসন্ধির সময়টাই এমন। অসাধারণও বিরক্ত আসে আবার অতি সাধারণও আনন্দিত করে। কিশোরী তিস্তা হঠাৎ অনুভব করল তার পিঠে নোংরা হাতের ছোঁয়া। সে হাতটা জামার ভিতরে থাকা অতি গোপনীয় পিঠটা বাজে ভাবে ছুঁয়ে দিচ্ছে।
তিস্তা চমকে পিছে তাকায়, বিস্মিত কণ্ঠে বলে, দুলাভাই। পেটমোটা ভারী শরীর যুক্ত মোতালেব হালকা হাসে। হাতের ছোঁয়া আরো গভীর করে। যতটা গভীর করলে পিঠের অন্তর্বাসের কাপড়টা অবধি ছোঁয়া যায়। বিশ্রী হেসে বলে, বেশ বড় হয়েছিস। এবার দুলাভাই এর খাতির যত্ন কর। চুড়ি, আলতা, আয়না কিনে দিব। তিস্তা উঠতে নিলেও শক্ত হাতের চাপে উঠতে পারে না। দুলাভাই তবে মনুষ্যত্ব একবারে হারিয়ে ফেলেছে। তার দাম কি তিস্তাকে দিতে হবে? পর্ব 4। আপা কাউকে কিছু না জানিয়ে চলে গেল কেন, আম্মা? নিজের ছোট মেয়ের কথায় তনা বেগম ফিরে তাকালেন। তার হাতে ছাই লেগে আছে। গতকাল রাতের এঁটো থালাবাসনগুলো ধুচ্ছিল সে। হাতের পাতিলটা নিচে রেখে গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে তুমি এসেছো এখানে। তাকাক ডাকা ভরে উঠার মেয়ে তো তুমি না। কেন উঠেছ? ঘুম ভেঙে গেল আম্মা। বললা না তো, আপা চলে গেল কেন? তনা বেগম বিরক্তিতে খানিকটা ভ্রু কুঁচকে অধৈর্য মাখানো কণ্ঠে বলল, এখানে এসে একটু পানি তুলে দিয়ে যাও তো। হাঁড়িপাতিলগুলো ধুয়ে ফেলি। বাসি কাজগুলো আগে শেষ করে নেই। আসো, আসো। মায়ের তাড়াহুড়ো মাখানো কণ্ঠে বুঝাই যাচ্ছে মায়ের প্রতিটা সেকেন্ডের মূল্য কতটা, আর তাছাড়া মা কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তিস্তা আর কিছু না বলে মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিল। তনা হাঁড়ি পাতিলে পরিষ্কার পানি ঢেলে পরিষ্কার করতে করতে সেদিকে মনোযোগ স্থাপন করে বলল, মেয়ে হয়েছ তুমি, সবার আগে নিজের নিরাপত্তার কথা তোমাকে ভাবতে হবে। আর তা তুমি ভেবেছ, কিন্তু যখন দেখবে তোমার একার পক্ষে নিজেকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে না তখন কাউকে জানাতে হবে। নিজের নিরাপদের জন্য মাঝে মাঝে অন্যের কথা ভুলতে হবে। যাই হোক, কাল মোতালেবের হাতে গরম তেল তুমি মেরেছিলে তাই না? মায়ের সবটা কথা এতক্ষণ মন দিয়ে শুনছিল তিস্তা, কিন্তু শেষের প্রশ্নে তার হাতে থাকা থালের পাজাটা পড়ে গেল ঝনঝন শব্দে। শরীরের মাঝে অস্থিরতা কাজ করল। কাল রাতে আধারিয়া প্রতিবাদের কথা তার মাথা চাড়া দিয়ে উঠল। যখন দুলাভাই তার বাহু শক্ত করে ধরে রেখেছিল সে তখন কড়াই থেকে অনেকখানি গরম তেল গোল চামচের মাধ্যমে নিয়ে দুলাভাই এর হাতে ছুঁড়ে ফেলে। দুলাভাই আঁতকে উঠে। সামান্য চেঁচিয়ে উঠে। ততক্ষণে মা আর আপা বাড়িতে এসে পড়েছিল। দুলাভাই এর অস্থিরতম চিৎকারে তারা রান্নাঘরের দিকে এগিয়ে এসে দেখে দুলাভাই এর হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। যখন সবাই জিজ্ঞেস করল কিভাবে এমন হয়েছে তখন তিস্তা খুব চালাকির সাথে বলেছিল দুলাভাই মাছ ভাজতে এসেছিল আর গরম কড়াইয়ের অনেকখানি তেল উল্টে পড়ে যায় তার উপর। তিস্তা ভেবেছিল, সে ঘটনা হয়তো আর কেউ জানবে না কিন্তু আম্মা কিভাবে জানল? তিস্তাকে চুপ থাকতে দেখে তনা উঠে দাঁড়ালো, মেয়ের গালে শক্ত এক চড় বসালো। কর্কশ কণ্ঠে বলল, তুমি কতটা বড় হয়েছ যে তোমার সাথে হওয়া অন্যায়ের কথা আমাদের জানাতে পারো না? তোমার সাথে মোতালেব খারাপ আচরণ করে সেটা আগে বললে এত দূর ব্যাপারটা যেত না। নোংরা আচরণ করার সাহস ওর হতো না। তোমারই বাকি দোষ। যেখানে তোমার বড় বোনই সংসার টিকিয়ে রাখার আশায় নিজের ছোট বোনের সাথে হওয়া অন্যায়কে প্রশ্রয় দিয়েছে। এমন মেয়েও আমি পেটে ধরেছিলাম। ছি! তিস্তার চরের ব্যথায় চোখ টলমল করে ওঠে। গালটা যেন জ্বলে যায়। কিন্তু তার চেয়ে বেশি জ্বলে যায় হৃদয়টা। আম্মা তাকে ভুল বুঝেনি তাহলে? তনা থালাবাসনগুলো একটা একটা করে মাটি থেকে তুলতে তুলতে বলে, আজ থেকে ফ্রক পরা বন্ধ। আমি তো বলেই গেছিলাম, সব মানুষ এক হয় না, তোমার দৌড়ঝাঁপ কমাবে। মোতালেব কেবল একটা তো আর না, এই সমাজে অনেকগুলো আছে। যাও ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে স্কুলের জন্য তৈরি হও। বড় হচ্ছ, শরীর বাড়ছে, বুদ্ধিটাও বাড়াও। তিস্তা মায়ের উপর অভিমান করে। ছুটে চলে যায় ঘরে। তনা ছোট্ট শ্বাস ফেলে। বড় মেয়েটা এত স্বার্থপর ভাবতেই তার গা শিরশির করে ওঠে। ভাগ্যিস গতকাল তার শাশুড়ি লতিকা বেগম রান্নাঘরের দৃশ্যটি দেখেছিল। না হয়তো এই মোতালেব আরও নোংরামি করত তার ছোট মেয়েটার সাথে আর তারা জানতেও পারত না। বড় মেয়েকে সে আড়ালে নিয়ে গিয়ে সব বলার পরে বড় মেয়ে নিজের বোনকে খারাপ বলে। তার বোন নাকি ফ্রক পরে ছেলেদের আকর্ষণ করছে।
কতটা নিচু মনের হলে এসব বলেছে। তাই তো ঠাটিয়ে দুখানা চর দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলেছে। সংসার যেহেতু তার এত প্রিয়, চরিত্রহীন সঙ্গী নিয়েই যদি সংসার করার এত শখ, তবে এই বাড়ির মুখ দর্শনও যেন না করে। তীর্যক রোদ খাড়াখাড়ি আকারে শরীরে পড়ছে। গরমে যেন শরীর জ্বলে যাচ্ছে। স্কুলে বড় মাঠটার মাঝখানে তিস্তা তার বন্ধুদের সাথে খেলাধুলা করছে। শরীরটা তার আজ ভীষণ খারাপ লাগছে। ভেবেছে না খেয়ে আসার জন্য হয়তো এমন হচ্ছে। গোল্লাছুট খেলায় মত্ত তিস্তাকে ভরাট কণ্ঠে মাস্টারমশাই ডাক দিল। তিস্তা, এখানে আয়। খেলায় মত্ত তিস্তা খেলাতে বিঘ্ন ঘটায় একটু বিরক্ত হল। তবুও মাস্টারমশাই ডেকেছে বলে কথা। খেলা রেখে সে ছুটে আসলো। ঘর্মাক্ত লালবর্ণা মুখখানায় লেপ্টে থাকা ছোট্ট চুলগুলো কপাল থেকে সরিয়ে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলে, কি মাস্টারমশাই? মাস্টারমশাই উত্তর দিল না। বরং তিস্তার বই বহন করা থলেটা তিস্তার দিকে এগিয়ে দিয়ে অন্য দিকে মুখ ফিরিয়ে বলল, বাড়ি যা তাড়াতাড়ি। আর স্কুলে থাকার দরকার নেই, যা। পারলে স্কুলের পিছনের রাস্তা দিয়ে বাড়ি যাবি। বড় রাস্তায় উঠবি না কেমন? তিস্তা অবাক হয়। হতভম্ব কণ্ঠে বলে, মাত্র তো একটা বিষয় পড়াইল মাস্টারমশাই। ছুটি হতে তো মেলা দেরি। এখন গেলে বড় মাস্টার বাবার কাছে বিচার পাঠাইবে। তুই বড় হবি কবে? নিজের শরীরে প্রতি তো অন্তত একটু যত্নশীল হওয়া উচিত। যা বাড়ি যা। তিস্তা অবাক হল। হঠাৎ তার মনে পড়ল তার শরীর অসুস্থ হওয়ার কারণটা। প্রতি মাসের রুটিন মাফিক অসুখটা আবার তাকে ধরেছে আর সে ভুলে গেল। মাস্টারমশাই কিভাবে জানল? তিস্তা ভীরু চোখে নিজের পরনের কাপড় খানার দিকে তাকালো। লজ্জায় সে মিয়ে গেল। ব্যাগটা হাতে নিয়ে দৌড়ে ছুটে গেল স্কুলের পিছন দিকটাতে। কোনো থামাথামি নেই। এই বিশ্রী লজ্জা ঢাকার জন্য প্রাণপণে তাকে ছুটতে হবে। যতদূর গেলে মাস্টারমশাইয়ের চোখে চোখ পড়বে না। দীর্ঘ দুদিন পর বাড়ি থেকে বের হয়েছে তিস্তা। দাদি তাকে দুদিন বাড়ি থেকে বের হতে দেয়নি। বন বাদারে ছুটে বেড়ালে নাকি ভূত পেতনি ধরবে সে ভয়। গ্রামের প্রচলিত কিছু যুক্তিহীন নিয়ম সবসময়ই প্রচলিত থাকে। আজ জোর করে তিস্তা বের হয়েছে। স্কুলে নাকি পরীক্ষা শুরু হবে, তাই মাস্টারমশাই এর কাছে পড়তে যেতে হবে। তাছাড়া বাকি সহপাঠীরা জানিয়েছে কঙ্কনা নাকি মাস্টারমশাই এর সাথে অনেক ভাব জমিয়েছে। সেই ভাবও তো দেখতে হবে। পাঠশালায় বাকি সহপাঠীরা চলে এসেছে তিস্তার আগেই। পড়ানো প্রায় শুরু হয়ে গিয়েছে, তন্মধ্যেই হাজির হয় তিস্তা। প্রতিদিন দেরি করে পড়তে আসাটা যেন তার বদ অভ্যাসে পরিণত হয়েছে। প্লাবন তখন কালো বোর্ডটাতে গুটি গুটি অক্ষর লিখতে ব্যস্ত। দরজায় কারো উপস্থিতি টের পেয়ে সে দরজার পানে তাকাতেই দুদিন পর কাঙ্ক্ষিত মুখখানা দেখতে পেল। দুদিন যাবতে মুখখানা দেখার আশায় কতবার যে সে দরজার পানে তাকিয়েছিল। আজ অবশেষে তার তাকানোটা বিফলে গেল না। তিস্তার আজ অন্যরকম রূপ। নীল রাঙা ঝলমলে থ্রিপিস শরীরে জড়ানো। চুলগুলো ভিজে পিঠের সাথে লেপটানো। চোখের নিচে মোটা করে কাজল দেওয়া। গলায় কালো একটা তাবিজ বাঁধা। ফ্রক পরা ছোট্ট তিস্তা যেন থ্রিপিস পরে বেশ বড় হয়ে গিয়েছে। নিজেকে সাজিয়েছেও ভীষণ সুন্দর করে। কে বলবে মেয়েটা ছোট? তিস্তা প্লাবনের দিকে তাকিয়ে বিনীত কণ্ঠে বলল, আসবো মাস্টারমশাই? প্লাবন কিছু বলার আগেই কঙ্কনা খোঁচা মারা কণ্ঠে বলল, কি রে তিস্তা, এত সাজুগুজু কেন করেছিস? বিয়ে ঠিক হলো নাকি? তিস্তার এতক্ষণে কঙ্কনার দিকে দৃষ্টি গেল। মেয়েটা কালো রঙের মখমল কাপড়ের জামা পরে এসেছে। বেশ সুন্দর লাগছে। 10 জনের মাঝে দাঁড়ালে বেশ নজর কাড়বে তার রূপ নির্দ্বিধায়। পরক্ষণেই কঙ্কনার বলা কথাটা মাথায় খেলে যেতেই ক্ষুব্ধ হয়ে উঠে সে। তেড়ে গিয়ে কিছু বলতে যাওয়ার আগেই প্লাবন আটকে দেয় তাকে। রামধমক দিয়ে বলে, দুদিন পর কি করতে এসেছি সেখানে? এমন পড়াশোনা করার চেয়ে না করাই ভালো। আর মুখে এমন রংছং মেখেছিস কেন? বিয়ের বাতাস শরীরে লেগেছে নাকি? প্লাবনের ধমকে সশব্দে হেসে দেয় কঙ্কনা। তিস্তা হা হয়ে যায়। হঠাৎই তো তার সাজতেন মন চাইল। তাই বলে মাস্টারমশাই এসব বলবে? তাও কঙ্কনার সামনে? ভীষণ অভিমান জাগে তিস্তার।
দ্রুত সে বের হয়ে যায়। প্লাবন দু একবার পিছে ডাকলেও সে শুনে না। মন খারাপ হয় প্লাবনের। এভাবে না বললেও হয়তো পারত। মেয়েটাকে দুদিন পর দেখল অথচ ভালো করে দেখতেও পেল না। ছোট্ট একটা আফসোসের শ্বাস ফেলে আবার নিজের পড়ানোতে মনোযোগী হবে প্লাবন, এমন সময় তিস্তা আবার দরজার সামনে দাঁড়ায়। লাল টকটকে ফুলো গাল আর নাকটা প্রমাণ করে দিয়েছে মেয়েটা ভীষণ কেঁদেছে। প্লাবন এবার দারুণভাবে অবাক হয়ে যায়। চোখের নিচে গাঢ় কাজলটা ধুয়ে এসেছে তিস্তা। এর কালো রংটা খুব এলোমেলো হয়ে গেছে, তবুও এঁটে বসে আছে চোখের কোণে। জামার সামনের অংশ কিছুটা ভিজে গিয়েছে। মেয়েটা তবে মুখ ধুয়ে এলো? এত রাগ! প্লাবন ঘরে ঢোকার অনুমতি দিতেই তিস্তা গটগট পায়ে রুমে ঢুকল। কঙ্কনা খোঁচা মারা কণ্ঠে বলল, আচ্ছা তিস্তা, পৃথিবীতে এত নাম থাকতেও তোর নাম তিস্তা কেন রাখল? তাও আবার আমাদের গ্রামের পাশের তিস্তা নদী থাকতেও তোকে আবার সেই নাম দেওয়ার কোনো দরকার ছিল? প্লাবন তিস্তার দিকে এক মুহূর্ত তাকালো, তিস্তার মুখ খোলার আগে সেই ধমকের স্বরে বলল, কঙ্কনা, উল্টোপাল্টা কথা বললে এখানে পড়তে আসার দরকার নাই। এটা তোমার এসব কথা বলার জায়গা না। কঙ্কনা চুপ হয়ে গেল। তিস্তা নিজের জায়গায় বসতে যাবে এমন সময় বাহির থেকে হইচই ভেসে এলো। প্লাবন ছুটে বের হয়ে আসলো। তার পিছে পিছে সব শিক্ষার্থী ছুটে আসলো। প্লাবন সদর দরজার কাছে দাঁড়াতেই দেখল গ্রামের অনেক লোক বড় রাস্তার দিকে ছুটে যাচ্ছে। প্লাবন গ্রামের এক মুরব্বিকে ডাক দিয়ে জিজ্ঞেস করল, চাচা, কি হয়েছে? মুরব্বি ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, তিস্তা নদীতে একটা মাইয়ার লাশ ভাইসা উঠছে। কি সুন্দর মাইয়া নাকি? সবাই তো তাই দেখতে যাইতাছে। প্লাবন বিস্মিত কণ্ঠে বলে, মেয়ের লাশ? হ মাস্টার, মাইয়ার লাশ। আমরা যখন ছোট ছিলাম তখনও এমন লাশ ভাইসা উঠত। আমরা সবাই ছড়া বাইন্ধা বলতাম, নদীর নাম তিস্তা, লাশ আসে ভাইসা। অনেক বছর পর সেই দিন দেখি আবার আইতাছে। তাইলে আর মাইয়ারা, ছোট বাচ্চারা নিরাপদ না। পর্ব ৫। চাপা উত্তেজনায় পুরো গ্রাম স্তব্ধ। উত্তেজনা ছড়িয়ে গেছে মাস্টারমশাইয়ের সকল শিক্ষার্থীর মাঝেও। সবচেয়ে উত্তেজিত হয়েছে তিস্তা। কার লাশ ভেসে এসেছে নদীতে, তা না দেখলে যেন তার শান্তি হবে না। মাস্টারমশাই সবাইকে ছুটি দিয়ে দেয়। কারণ, এত উৎকণ্ঠা নিয়ে ছেলেমেয়ের আর পড়াতে মন বসবে না। সবাই যখন বের হয়ে গেল, মাস্টারমশাই তিস্তাকে ভরাট কণ্ঠে বলল, তুই কিন্তু ভুলেও নদীর পার যাবি না। তুই এখানেই থাকবি এখন। গত দুদিন যাবৎ অনেক পড়া পড়িসনি, এখন সব পড়ে শেষ করবি। তিস্তার চকচকে উত্তেজনা আকাশ সমান হতাশায় রূপান্তরিত হল। একরাশ নতুন কিছু দেখার উদ্দীপনা মিয়ে গেল ভরাট কণ্ঠে উচ্চারিত হওয়া শব্দগুলোর কাছে। তার ভয়ঙ্কর রকমের রাগ হল। পড়াশোনাটা সৃষ্টি কেন হয়েছে? এমন ছোট্ট মনের ছোট্ট আশাগুলো খান খান করে দেওয়ার জন্যই বুঝি পড়াশোনার সৃষ্টি? পড়াশোনা মরে যেতে পারে না? ওর বাঁচার কোনো অধিকার নেই। এমন ডজন খানেক অভিশাপ দিয়ে তিস্তা পড়ার বেঞ্চটার দিকে এগিয়ে গেল। তিস্তার উচ্ছ্বসিত মুখ ভঙ্গির সেকেন্ডের মাঝে বিরাট পরিবর্তে পেট ফেটে হাসি এলো প্লাবনের। এ মেয়ের যা আগ্রহ সব ব্যাপারে, এত সহজে লাশ না দেখে মিটবে না। একাই চলে যাবে সুযোগ পেলে। দীর্ঘক্ষণ নিজের মনের মাঝে আকাশ পাতাল ভেবে প্লাবন ঠিক করল তিস্তার আগ্রহ শেষ করার উপায়। তিস্তা ব্যাগ থেকে বই বের করতে যাবে তার আগেই প্লাবন একরাশ গম্ভীর কণ্ঠে বলল, তুই সত্যিই নদীর পাড়ে যাবি না? কিভাবে যাব? আপনি ছুটি দিয়েছেন? চল, আমি নিয়ে যাব। কিন্তু সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবি না। রাজি? তিস্তার নিয়ে যাওয়া উৎসাহ দ্বিগুণ আকারে ধারণ করল। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, সত্যি? হ্যাঁ সত্যি। এবার চল। তিস্তা দিক বেদিক ভুলে ছুটে এলো। বেশ মজার কিছু দেখবে ভেবে উত্তেজিত কণ্ঠে বলল, চলেন, চলেন। ধন্যবাদ মাস্টার মশাই। প্লাবন কিছু না বলে ধীর গতিতে বের হয়ে আসলো। সে জানে, তিস্তা তার মনের উত্তেজনা না মিটিয়ে থাকত না। এর চেয়ে সে সাথে থেকে মনের উৎকণ্ঠা নিভিয়ে দিবে। ভিজে বালুর মাঝে সাদা রাঙা ঝলমলে জামা পরা একটি মেয়ে উপুড় হয়ে পড়ে আছে।
হ্যাঁ, এ মেয়েটি এখন লাশ বলে চারদিকে গণ্য হচ্ছে। তিস্তা মাস্টারমশাই এর আড়ালে দাঁড়িয়ে আছে। এতক্ষণ চাপা উত্তেজনা কাজ করলেও এখন ভয় করছে। কেমন বিধ্বস্ত দেহখানা। প্লাবন তিস্তার গুটিয়ে যাওয়া দেখে ফিসফিস কণ্ঠে বলল, কি রে, ভয় পাচ্ছিস? এ জন্যই বলেছি আসার দরকার নেই। শুনলি না তখন আমার কথা? তিস্তা ভীত চোখে মাস্টারমশাই এর দিকে তাকায়। সত্যিই মাস্টারমশাইয়ের কথা শোনা উচিত ছিল তার। এই যে, এখন কেমন পস্তাতে হচ্ছে কথা না শুনে। অনাকাঙ্ক্ষিত উত্তেজনা, ভয় তাকে ক্রমশ গ্রাস করে ফেলছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। নদীর বাতাসে আজ যেন কেমন ধূসর গন্ধ। এটা কি লাশের গন্ধ? নাকি কোনো পচে যাওয়া মস্তিষ্কের নোংরামির গন্ধ? মেলার মতন হৈ হৈ করে লোক এলো লাশ দেখতে। এ যেন কারো মৃতদেহ না, অসাধারণ এক রোমাঞ্চকর ঘটনা। নিজের চোখে দর্শন না করলে যেন দুনিয়াটা মিথ্যে হয়ে যাবে, জন্ম বিফলে যাবে। ধাক্কাধাক্কি করে সবাই দাঁড়িয়েছে লাশ দেখার জন্য। সদর থেকে পুলিশ আসতে বেশ খানিকটা সময় লাগল। ততক্ষণে ভিড় কমার বদলে দ্বিগুণ বেড়ে গেল। বাড়ি গিয়ে জমিয়ে নতুন গল্প করার লোভ ছাড়তে পারেনি পথিকরা, তাই তো আগ্রহ আর টানটান উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটাকে দেখার জন্য। কোন গ্রামের মেয়ে, কার মেয়ে এসব চেহারা না দেখলে কিভাবে বলবে? তিস্তার ছোট্ট মনও সেই পথিকদের বাহিরে না। সেও অনেক ভয় পাওয়া সত্ত্বেও দাঁড়িয়ে আছে। শেষমেশ কি হয় দেখার জন্য। পুলিশ আসতেই সবাই সরে দাঁড়ায়। চাপা উত্তেজনায় থম মেরে আছে সবাই। পুলিশদের মাঝেই একজন কনস্টেবল এগিয়ে গেল বড় অফিসারের আদেশে। সবার অপেক্ষার পালা শেষ করে থুবড়ে পড়ে থাকা লাশটাকে সোজা করল। চুলে ঢেকে যাওয়া চেহারাটাকে সরাতেই আঁতকে উঠে সবাই। ভিড়ের মাঝে এক গগন বিদারক চিৎকার ভেসে আসে। সাথে ঝমঝম করে স্রোত বয় বিষণ্ণতার আফসোসের। হাজারো চিৎকারের মাঝে একটা কথাই সবাই বলছে, আরে এটা তো গ্রামের পুরোহিতের মাইয়া ভ্রমরী। ততক্ষণে তিস্তা লাশটার পাশে এসে ধপ করে বসে পড়ে হৃদয়বিদারক আর্তনাদ করে বলে, আমার ভ্রমর, ও ভ্রমরী তুই এখানে শুয়ে আসিস কেন? ভ্রমর, উঠো না সই। উঠো। তুই ঘুমিয়ে আছিস কেন? উঠো তাড়াতাড়ি। প্লাবন যেন নিজের বাকশক্তি হারিয়ে ফেলল। ভ্রমরীর লাশ দেখার জন্য চারপাশে এত রমরমা, এত উচ্ছ্বাস। তার পাঠশালার আরেকটা দুরন্ত ছাত্রী এভাবে এখানে শুয়ে আছে। পুলিশ কর্মকর্তার কিছু লোক এগিয়ে এলো। ভুঁড়িওয়ালা বড় কর্তা নাক মুখ কুঁচকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, উঠো এখান থেকে। লাশকে ছুঁয়েছিস কেন? পরে তো তোর উপর দোষ পড়বে। যা উঠো। তিস্তা যেন আরো এঁটে বসল ভ্রমরীর নিস্তব্ধ দেহখানার সাথে। দুদিন সে ঘর থেকে বের হয়নি বলে মেয়েটা নিজে গিয়ে দেখা করে এসেছে। কাল দুপুরেও তো দেখা করে এসেছিল। হ্যাঁ, এই জামাটাই তো শরীরে ছিল। তবে কি মেয়েটা আর বাড়ি ফিরেনি? উৎকণ্ঠায়, উত্তেজনায় ঠান্ডা হয়ে আসে তিস্তার শরীর। জড়ানো কণ্ঠে বান্ধবীর লাশখানায় হাত বুলিয়ে বলে, দেখেছিস সই, সবাই তোর নাম ভুলে গেছে। কেমন লাশ লাশ করছে। এই শোনো তোমরা, ওর নাম ভ্রমরী। কেউ লাশ বলবে না। আমার সই ঘুমিয়ে আছে। উঠো না সই। উঠবি না? আর কণ্ঠনালী থেকে শব্দ নিঃসৃত করতে সক্ষম হয়নি তিস্তা। বর্ণহীন পানিতে টইটম্বুর হওয়া তিস্তা নদীর পাড়ে লুটিয়ে পড়ে রক্তমাংসের গড়া তিস্তার দেহখানা। সইয়ের নিস্তব্ধতা অসার করে দেয় মেয়েটার শরীর। গ্রামে যে কোনো খবর ছড়ায় বাতাসেরও আগে। অপরিচিত লাশ গ্রামের পরিচিত, ছুটন্ত, দুরন্ত মেয়ে ভ্রমরীরে যেন কেউ ভাবতেই পারেনি। মানুষজন এবার আরও দ্বিগুণ হল। সাদা ধুতি পরা, কপালে চন্দন লেপটানো মধ্যবয়স্ক বিপত্নিক পুরোহিত নেপাল ঠাকুর হন্তদন্ত হয়ে দিশেহারার মতন ছুটে আসে। ততক্ষণে প্লাবন আর কয়েকজন এগিয়ে আসে তিস্তার জ্ঞান ফেরানোর আপ্রাণ চেষ্টায়। মধ্যবয়স্ক নেপাল আহাজারি করে ওঠে। নিজের কপাল চাপড়িয়ে উচ্চস্বরে কেঁদে দিয়ে বলে, ও ঠাকুর গো, আমার কপাল কেন পুরো তুমি বারবার? আমার ফুলের মতন কন্যা কেন আজ ধুলোয় লুটালো? কোন পশুর ক্ষুধার নিবৃত্তি হলো আমার কন্যা? হে ঈশ্বর, তুমি বুঝি মরারে আবার মাইরা গেলা?
আমার মাইয়া ছাড়া আমার যে কেউ নাই। আমি কি নিয়ে থাকব? ভিড়ের মাঝে থেকে দু-একজন এগিয়ে এলো। নেপালকে সান্ত্বনা দিচ্ছে তার মেয়ের খুবলে খাওয়া লাশটার সামনে। দূর দূরান্ত হতে মানুষ এসেছে লাশ দেখার তীব্র আকাঙ্ক্ষায়। এমন পৈশাসিক আকাঙ্ক্ষাও থাকতে পারে, এদের না দেখলে বোঝা যেত না। সবার মুখে মুখে আফসোসের স্বর। মেয়েটা অনেক ভালা ছিল, কারো মুখে মুখে তর্ক করত না। একটু দুষ্টামি করত তিস্তার সাথ দেওয়ার জন্য, কিন্তু কোনো বেয়াদবি করত না। এমন আরও গুনগান শুরু হলো গ্রামের পর গ্রাম। সাথে আফসোস ছিল সবার মুখে। মা মরা মেয়েটা এমন অকালে মরল। ভর সন্ধ্যা তখন। চারপাশ আধার করা বিষণ্ণ সন্ধ্যা নেমেছে আজ। মধুসখী নদীর কিনারায় রাজকীয় ঘাটের নিচের সিঁড়িতে দাঁড়িয়ে আছে তিস্তা। চুলগুলো তার অদৃশ্য বাতাসে উড়ছে। গতকাল সইয়ের লাশ দেখার পর যে জ্ঞান হারালো একবারে রাতে ফিরেছে। জ্ঞান ফিরতেই নিজেকে খাটে আবিষ্কার করল সে। বাহির থেকে তখন ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। সাথে ভেসে আসছে আম্মা, বাবা আর দাদির চাপা কথোপকথনের শব্দ। তিস্তা কান খাড়া করল। এত চাপা গলায় তো কথা বলার মানুষ তারা না। মা বাবার কথা বাদ দিলেও দাদি। সে কথা বললে কমপক্ষে গঞ্জের দোকান অবধি কথা যায়, আর সে কিনা এত ধীরে কথা বলছে। তিস্তা নিজের ঘরের টিনের দরজায় কান পাতল। বাবা বলছেন, জানো, মেয়েটারে যখন দাহ করতে নিল, শরীরের কি অবস্থা তার। কুকুরও বোধ হয় এমন হিংস্র হয় না। বাবার কথার পরিপ্রেক্ষিতে মায়ের চাপা স্বর ভেসে এলো। আচ্ছা, কে করেছে এসব? মেয়েটা তো খারাপ ছিল না। গতকাল দুপুরে আমাদের তিস্তার সাথে দেখা করতে এসেছিল যে জামাটা পরে, সেটাই তো শরীরে দেখলাম। তাহলে কি বাড়ি যায়নি মেয়েটা? না। নেপাল ঠাকুরের কথায় যা বুঝলাম, সে গতকাল কুমতি গ্রামে গিয়েছিল কি পূজার জন্য। বাড়িতে এসেছিল মধ্যরাতে। বাড়িতে মেয়েকে না দেখে ভেবেছিল তার বড় ভাইয়ের বাড়িতে হয়তো মেয়েটা ঘুমাতে গেছে। প্রায় নাকি সে দেরিতে বাড়ি আসলে মেয়েটা নিজের জেঠুর বাড়ি ঘুমায়। কিন্তু কাল যে অদৃষ্ট নির্মম খেলা খেলবে কে জানত। মেয়েটাকে মেরে নদীতে ভাসিয়ে দিল। কি অমানুষ! পুলিশ কি বলল গো? ওসব পুলিশ টাকার নিচে থাকে। বলেছে তো অনুসন্ধান করবে উনারা, কিন্তু হাবভাবে তা মনে হয় না। তারপর কিছুটা সময় চুপ রয় পাশের রুমের মানুষগুলো। তিস্তার চোখ দিয়ে অঝরে বর্ষিত হয় অশ্রু। দাদি হুঁশিয়ারি কণ্ঠে বলে, দেখিস, তিস্তারেও এখন থেইকা সাবধানে রাখতে হইব। মেলা বছর পর গ্রামে বোধহয় মানুষ খেকো রাক্ষস এসেছে। ওরে একলা ছাড়িস না। দাদির কথার পরিপ্রেক্ষিতে আর কথা আসে না। বাবা মায়ের মনে ভয় হয়। রাক্ষসটাকে, সে কি মানুষ খেকো না মেয়ে খেকো? বাকি রাতটা পুরো গ্রামবাসীরই বোধহয় নির্ঘুম কাটে। নিষ্পাপের মৃত্যু কেই বা মানতে পারে? ভাবনার মাঝে হঠাৎ তিস্তা অনুভব করল সে ভিজে যাচ্ছে। শরীর বেয়ে পানি পড়ছে। চোখ মেলে দেখে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঝপঝপ করে বৃষ্টি নেমে ভিজিয়ে দিচ্ছে চারপাশ। কিন্তু হঠাৎ তিস্তার চোখের সামনের দৃশ্যটি দেখে তিস্তার চোখ বড় হয়ে যায় বিস্ময়ে। এতদিন সব পানি শুষে নেওয়া মধুসখী পানি শুষছে না। বৃষ্টির পানি জমছে নদীখানায়। সাথে সজীব হয়ে উঠছে বোধহয় মধুসখী। এ কোন ভয়াবহ ইঙ্গিত! পর্ব 6। সেই বিকেল হতে নিশ্চুপ তিস্তাকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা পেরিয়েছে। মাস্টারমশাইর বাড়িতে গিয়ে যখন খোঁজ করল তিস্তা এসেছে কিনা, তখন হতেই সবার ভিতর ভয় জেগে উঠল। মাস্টারমশাইয়ের বাড়িতে আসেনি মেয়েটা গেল কোথায়? এ পাড়া ওপাড়া খোঁজ চলল সারা বিকেল। মাস্টারমশাইও খোঁজ শুরু করল। অবশেষে হঠাৎ বর্ষণে সিক্ত হওয়ার পর মাস্টারমশাই এর মনে পড়ল তিস্তার প্রিয় জায়গা খানার কথা। ছুটে গেল মধুসখীর পারে। কতক্ষণ ঝোপঝাড় খুঁজে নিরাশ হল সে। অতঃপর ঘাটের শেষ প্রান্তে চোখ গেল তার। ঘাড় অবধি চুলগুলো ভিজে লেপ্টে থাকা এক সিক্ত নারীর দিকে নজর গেল প্লাবনের। এই তো, তার হারিয়ে যাওয়া শ্বাসের নতুন আশ্রয়। তার ভীত মনের আপনজন। তিস্তা তখনও ঠাই ঘাটে বসেছিল। বৃষ্টিতে তার ভিজে নাজেহাল অবস্থা মস্তিষ্ক অবধি পৌঁছায়নি। তার মস্তিষ্কের সচল নিউরনগুলো বারবার এটাই জানান দিচ্ছে মধুসখীর সজীবতা।
মাস্টারমশাই তিস্তাকে পেছনে থেকে বার কয়েক ডাক দিল। ঝড়ের দাপটে হয়তো ডাকগুলো তিস্তার কান অবধি আসেনি। হঠাৎ নিজের হাতে টান পড়ায় ধ্যান ভাঙল তার। কিছুটা বোধগম্য হওয়ার আগেই চড় পড়ল গালে। ছিটকে গেল সে কিছুটা। বিস্মিত দৃষ্টিকে সামনে তাকাতেই দেখে মাস্টারমশাই এর বিক্ষিপ্ত মুখখানা। চোখ জোড়া ভীষণ ক্ষুব্ধ। শরীরের সাথে মাস্টারমশাই এর পাঞ্জাবিটা এঁটে সেটে আছে। কয়েক সেকেন্ডে মাস্টারমশাইকে বেশ পর্যবেক্ষণ করা হয়ে গেল তার। হঠাৎ কানে ভেসে এলো অগ্নিবর্ষণ করার মতন কথা। মাস্টারমশাই চেঁচিয়ে বলছেন, এত রাতে এখানে বসে আছিস, ভয় ডর আছে তোর? কাল এত বড় একটা ঘটনায় যেখানে পুরো গ্রাম ভীত সেখানে তুই এত রাতে এই নদীর পাড়ে বসে আছিস। মাথা কি কাজ করা বন্ধ করে দিয়েছে তোর? মানলাম ভ্রমরীকে তুই ভালোবাসতিস, তাই বলে পারিপার্শ্বিক অবস্থার কথা ভুলে যাবি? তিস্তার ততক্ষণে ধ্যান ফিরল। চারপাশে তাকালো। আসলেই তো, এত রাত হয়ে গেছে। সে অবাক হয়। এত রাত অবধি সে এখানে বসেছিল? তিস্তার জবাব না পেয়ে মাস্টারমশাই আরেকটু রেগে যায়। হাত ধরে টান দেয় উপরে যাওয়ার জন্য। কিন্তু তিস্তা ঠাই দাঁড়িয়ে থাকে। নিষ্প্রাণ কণ্ঠে বলে, মাস্টারমশাই, আমাদের সাথে খুব বড় কিছু হবে বোধ হয়। মাস্টারমশাই এতক্ষণ পরে তিস্তার এমন রহস্যমাখা বাক্য শুনে হতভম্ব হয়। কি বলল তিস্তা? অনেক বড় কিছু হবে মানে? তিস্তা কি নিজের মাঝে নেই? প্লাবনের উত্তপ্ত রাগ হঠাৎ ঝিমিয়ে আসে। নেতিয়ে যায় তার বিশাল তেজ। একটু কোমল হয়। নিজেদের মাঝে অধিক দূরত্বটা খানিক ঘুচান। একটু এগিয়ে এসে স্নেহভরা হাতটা তিস্তার মাথায় রেখে কোমল কণ্ঠে বলল, কি বলছিস তিস্তা? কি হবে? তোর কি ভ্রমরীর জন্য খারাপ লাগছে? তাই এমন করছিস? কি হয়েছে বল? তিস্তা এবার নিজের নিষ্প্রাণ দৃষ্টি জোড়া মাস্টারমশাইয়ের উপর নিবন্ধ করে। বৃষ্টির মাঝেও তিস্তার চোখের কোণে থাকা অশ্রুর কণাগুলো বেশ বোঝা যাচ্ছে। প্লাবনের টর্চ লাইটের আলোয় তিস্তার চোখের কোণে অশ্রুকণাগুলো চিকচিক করে উঠল। মানবীর চোখের কোণে অপ্রত্যাশিত অশ্রু দেখে ভীত হল প্রেমে লেপ্টে থাকা পুরুষ। আহ্লাদী স্বরে বলল, কাঁদছিস কেন তিস্তা? কি হয়েছে? চর দিয়েছি বলে কাঁদছিস? আচ্ছা আর মারব না। তবুও কাঁদিস না। প্লাবনের কোমল কণ্ঠে আহ্লাদ পেয়ে যায় তিস্তার চোখের অশ্রুকণাগুলো। আগের চেয়ে দ্বিগুণ বেগে তারা ঝরতে আরম্ভ করল। তিস্তা ভীত হল। তার হঠাৎ করে ভীষণ ভয় চেপে ধরল। সে স্থান, কাল, পাত্র সব ভুলে গেল এক নিমিষে। দ্রুত গিয়ে মাস্টারমশাইয়ের হাত জড়িয়ে ধরল। পৃথিবীর সব আকুতি ঢেলে দিল তার কণ্ঠে। একটু আশার আলোর খোঁজে মাস্টারমশাইয়ের হাতখানা চেপে ধরে, আকুতি মাখানো কণ্ঠে বলল, আমাকে বাঁচান মাস্টারমশাই। আমি মরতে চাই না। আমাকে বাঁচান। মৃত্যু খুব কঠিন। আমি মরব না। ভুল জায়গায় এমন অপ্রত্যাশিত কথা শুনে একটু থমকে যায় প্লাবন। তিস্তা মৃত্যুর কথা কেন বলছে? মেয়েটা কি ধীর ধীরে উন্মাদ হচ্ছে? এহেন কথা কেন বলছে মেয়েটা? অতিরিক্ত শোকে কি তার মস্তিষ্কের সচলতা হারিয়েছে? প্লাবনকে চুপ থাকতে দেখে তিস্তার ভীত মনে আরো ভয় ঢুকে গেল। তবে কি মাস্টারমশাই তাকে বাঁচাবে না? এই পৃথিবীতে হঠাৎ করেই বেঁচে থাকার ভীষণ ইচ্ছে জাগছে তিস্তার। ভ্রমরীর করুণ মৃত্যু দেখেই হয়তো তার এমন মৃত্যুভীতির উদয়। সে ভীত কণ্ঠে আবার বলল, আমাকে বাঁচাবেন না মাস্টারমশাই? আমাকে বাঁচাতে পারবেন না আপনি? তবে কি আমিও মারা যাব? জমিদারের বউ মধুসখীর মতন অত ভালোবাসা না পেতেই আমি মারা যাব? প্লাবন হতভম্ব। মেয়েটা কি বলছে আবোলতাবোল। সে তিস্তার বাহুতে ভরসার হাত রেখে বলে, তুই কেন মরবি? মৃত্যু কি এত সোজা? এসব বলছিস কেন? কারণ মধুসখী জীবিত হওয়া শুরু করছে বোধ হয়। বৃষ্টির দাপটে কথাটা খানিক অস্পষ্ট হয়ে কানে যেতেই ভড়কে যায় প্লাবন। বিস্মিত কণ্ঠে বলে, কি? তিস্তা তার ডান হাতের তর্জনী আঙুলটা সামনের দিকে তাক করল। অদ্ভুত কণ্ঠে বলল, মধুসখী আজ বৃষ্টির জল শুষে নিচ্ছে না। তার মানে সে জীবিত হতে চাচ্ছে। তার মানে আমাকে মরতে হবে মাস্টারমশাই। আমি জন্ম নিয়েছি আর মধুসখী মৃত ঘোষিত হয়।
এখন মধুসখী জীবিত হচ্ছে, তবে কি আমার মৃত্যু ঘনিয়ে এলো? প্লাবন তিস্তার কথার ভিত্তিতে সামনে তাকায়। টর্চের আলো মধুসখীর উদ্দেশ্যে মারতেই পিলে চমকে ওঠে তার। না চাইতেও দুপা পিছিয়ে যায়। মনে ভেসে ওঠে কিছু যুক্তিহীন বিশ্বাস। মধুসখীতে আজ খড়খড়ে মাটি নেই। ভিজে উঠেছে সে। এত বছর পর তার এহেন পরিবর্তন কেন? তবে কি? না, আর ভাবতে পারে না প্লাবন। নিজের অবস্থান ভুলে যায় সে। জড়িয়ে ধরে তিস্তাকে। ভীত কণ্ঠে বলে, এসব কি বলছিস তুই? কিছু হবে না তোর। কিসের সাথে কি মিলাচ্ছিস? দেখবি কাল রোদের আলো পড়তেই মধুসখী আবার খড়খড়ে হয়ে গিয়েছে। তুই চিন্তা করিস না। তিস্তা কি ভেবে যেন খানিক হাসে। নিভু নিভু কণ্ঠে বলে, আমায় বাঁচাবেন তো মাস্টারমশাই? নাকি মধুসখী বেঁচে যাবে? গ্রামের জেলেদের ঘর কি তবে রমরমা হবে আবারও? প্লাবন আর কিছু বলার আগেই অনুভব করল তিস্তার শরীর ছেড়ে দিয়েছে। হাত পা সব ঠান্ডা হয়ে গিয়েছে। অনেক সময় একটানা বৃষ্টিতে ভিজার ফলে হয়তো এ দশা। প্লাবন আর এক মুহূর্ত নষ্ট না করে তিস্তাকে কোলে তুলে নিল। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উপরে উঠছে। তার মনে হচ্ছে মধুসখী পিছন থেকে তার পা টেনে ধরছে। সুন্দর মধুসখী হয়তো রাক্ষসী রূপ ধরে বলছে তিস্তাকে তার কাছে দিয়ে যেতে। মাস্টারমশাইয়ের ভীত মন আরো ভীত হল। সে দৌড়ে সিঁড়ি ভেঙে পারে উঠে গেল। মধুসখী কেন, কাউকেই সে দিবে না তিস্তাকে। তিস্তা কেবল তার। তিস্তার নিস্তেজ শরীরটার দিকে তাকিয়ে বারবার ডুকরে কেঁদে উঠছে লতিকা বেগম। তিস্তার বাবাও মন খারাপ করে বসে আছে চার পাটাই। তিস্তার মা কেবল মেয়ের মাথার কিনারায় বসে জলপট্টি দিয়ে দিচ্ছে। প্লাবন দরজার কোনায় দাঁড়িয়ে আছে। এত রাতে গ্রামে ডাক্তার পাওয়াটা অসম্ভব হলেও এত রাতেও তিস্তা ডাক্তারের চিকিৎসা পাচ্ছে। তাও গ্রামের ডাক্তার না, শহুরে ডাক্তার। মোল্লু সাহেবের বড় ছেলে মাহিন। গত সপ্তাহে সে শহর থেকে এসেছে। শহরে সে ডাক্তারি পড়াশোনা করে। গ্রামের লোকে বলে, মোল্লের পুরো উল্টো তার ছেলে। যেমন ভদ্র, তেমন নম্র। অনেক মিশুকও। সে ডাক্তারি পড়াশোনা করছে বর্তমানে। তিস্তার এমন অবস্থা দেখে দিক বেদিক ভুলে তিস্তার বাবা শেষমেশ মাহিনের কাছে যায়। এত ঝড়বৃষ্টিতে মোল্ল ছেলেকে আসতে দিতে না চাইলেও মাহিন বাবার কথা অমান্য করে ছুটে আসে। নিজের কাছ থেকে কিছু ওষুধপত্র তনয়ার দিকে এগিয়ে দিল মাহিন। বেশ নম্র কণ্ঠে বলল, চাচি, এই ওষুধগুলো ওরে খাইয়ে দিবেন। রাতের মাঝে জ্বর নেমে যাবে আশা রাখি। তনা বেগম দ্রুত ওষুধগুলো নিয়ে মাথা নাড়িয়ে কৃতজ্ঞতার স্বরে বললেন, আপনি বড় উপকার করলেন। মাহিন ছোট্ট হাসি দিয়ে বলল, আমি আপনার ছোট। আপনি অন্তত আমাকে আপনি বলে লজ্জা দিবেন না। আপনার ছেলের মতনই আমি। আজ তাহলে আসি। তিস্তার বাবা আমান শেখ উঠে দাঁড়ালো। ইতস্ততা ভরা কণ্ঠে বলল, আপনার পারিশ্রমিকটা কত যদি বলতেন। মাহিন উঠে দাঁড়ালো। বিনয়ী কণ্ঠে বলল, লজ্জা দিবেন না এসব বলে। আপনারা আমরা একই গ্রামের। আমাদের আবার কিসের পারিশ্রমিক? আপনাদের জন্যই ডাক্তারি পড়ছি। আপনাদের কাজে আসার জন্যই তো এত সব। রাতে কোনো সমস্যা হলে নির্দ্বিধায় আমাকে জানাবেন। আজ আসি তাহলে। অতঃপর মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে বলল, আপনি তো গ্রামের সবার পছন্দের মাস্টারমশাই প্লাবন তাই না? আপনার অনেক প্রশংসা শুনি। আজ দেখেও নিলাম। একদিন দেখা করব আপনার সাথে। ভালো থাকবেন। মাস্টারমশাই অভিনয়ের সাথে মাথা নাড়াল। যার অর্থ আচ্ছা। মাহিন নিজের ব্যাগটা নিয়ে বের হয়ে গেল। তার পিছে পিছে এগিয়ে দেওয়ার জন্য আমান শেখও গেল। মাহিন বের হতেই লতিকা বেগম মুগ্ধ কণ্ঠে বললেন, এতদিন শুই না আইসি এ পোলা নাকি অনেক ভালা। আজ দেখলামও। মোল্লের মতন চামার বেডার এত ভালা পোলা। তারে উপরওয়ালা বাঁচায় রাখুক। তিস্তার মা তনা বেগমও তিস্তার মাথায় জলপট্টি দিতে দিতে কৃতজ্ঞতার হাসি দিলেন। কিন্তু মাস্টারমশাই এর মনে চলছে ভিন্ন দ্বন্দ্ব। সে মাহিনের চোখে অন্য কিছু দেখেছে তিস্তার জন্য। মুগ্ধতা বলা যায় সেটাকে। পর্ব 7।
গ্রামে ভ্রমরীর মৃত্যুর খবরের সাথে আলোড়ন জাগিয়েছে আরেকটা খবর, মৃত মধুসখীর খড়খড়ে ভাব উধাও হওয়ার খবর। এখনো পানি আসেনি, তবে মৃত ভাবটা এখন নেই। আগের মতন অত খরা নেই। নদীর বুক এখন কোমল হয়েছে। মাটি নরম। জেলেদের মুখে অসাধারণ হাসি। নতুন সুখের দেখা মিলবে বলে। মধুসখী নদীটা বেশ লক্ষ্মী নদী। এ বেঁচে উঠলে জেলেদের ঘরে পরিপূর্ণতা দিবে দুহাত ভরে। দীর্ঘ দুদিনের অসুস্থতায় মিয়ে গিয়েছে তিস্তা। আজ সকাল হতে হতেই স্নান করে রোদে এসে দাঁড়ালো তিস্তা। চোখের নিচে কালো দাগ পড়েছে। মুখে দু একখানা কালো দাগের উপস্থিতি। শরীরটাও সামান্য শুকিয়ে গিয়েছে। হঠাৎ বাহিরের দূরের পথ থেকে গাড়ির শব্দ ভেসে এলো। গ্রামে অত গাড়ি তো আসে না। কেবল পুলিশের গাড়ি আসে। তবে কি বড় অফিসাররা গ্রামে এলো? ভ্রমরীর সাথে হওয়া অন্যায়ের কোনো খোঁজ মিলল? তিস্তা ভেজা চুলে গামছা জড়ানো অবস্থায় ছুটে গেল। তনা বেগম তখন রান্নাঘরে কেবল ভাতের হাঁড়ি বসিয়েছিল। গরম ভাত খেয়ে আমান শেখ দোকানে যান। বাজারে তার বড় মুদির দোকান আছে। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তার আর্থিক অবস্থা বেশ ভালো। তিস্তাও আজ স্কুলে যাবে। গরম ভাত পেটে থাকলে মাথা ঠান্ডা থাকবে। পেট শান্তি মানেই দুনিয়া শান্তি। মেয়েকে হঠাৎ ছুটে যেতে দেখে তনা ডাক দিল চওড়া কণ্ঠে। কে শুনে কার ডাক? তনয়ার ডাকে ঘর থেকে আমান শেখ বেরিয়ে আসলেন। ছোট্ট কণ্ঠে খানিকটা বিরক্ত ভাব মিশিয়ে বললেন, কি হয়েছে? ষাঁড়ের মতন চেঁচাচ্ছ কেন? বাড়ির বউয়ের গলা গঞ্জের হাট অবধি পৌঁছুচ্ছে বোধ হয়। তনা বেগম ক্ষেপে গেলেন। অসন্তোষজনক কণ্ঠে বললেন, আমি কি করব? মেয়ে একটা তো হয়েছে উড়নচণ্ডী। এই জ্বরে গোসল দিল। এখন আবার কই যেন ভেজা চুলে ছুটে গেল। কি করব আমি এ মেয়ে নিয়ে? আগুনে ভাত চড়িয়েছি। আপনি একটু গিয়ে দেখুন না কোথায় গেল। মাথা আবার ঘুরিয়ে টুরিয়ে পড়ে গেলে হবে আরেক কেলেঙ্কারি। আমান শেখের কপালের ভাঁজগুলো আরেকটু গাঢ় হলো। বিরক্তিটা সরে গিয়ে ভাঁজ পড়ল চিন্তার। মেয়েটা এত অসুস্থতার মাঝে ছুটোছুটি করছে। এই মেয়েটাকে নিয়ে সে যত চিন্তা করে বড় মেয়েটাকে নিয়ে তার এক ভাগ চিন্তাও করতে হতো না। চিৎকার চেঁচামেচি না করে আগে ওটা বললেই তো পারতে। মেয়েটা যে কার মতন হলো। কথা শেষ করে আমান শেখ হন্তদন্ত হয়ে হয়ে মেয়ের পিছে পিছে গেলেন। তনা বেগম একটু মুচকি হাসি দিলেন। মেয়েটা তার বাবার প্রাণ যেন। এই যে, মেয়ের কথা শুনতাই বিরক্ত উবে গিয়ে চিন্তা হানা দিয়েছে মুখে। মেয়েটা অনেক ভাগ্যবতী। শাড়ির আঁচল দিয়ে কপালের ঘামটুকু মুছে রান্নাঘরের দিকে এগিয়ে গেল সে। তিস্তা নিজের বাড়ি ছেড়ে বেশ খানিকটা এগিয়ে গেল। পথিমধ্যে ভীষণ ভিড়। সেখানটায় পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। তার আশেপাশে কতগুলো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। তিস্তা এগিয়ে গেল, মোল্লা সাহেবও এখানে আছে। নেপাল জেঠুকেও দেখা যাচ্ছে। মানুষটার শরীরে সাদা ধুতি আর একটা বেশ পুরনো ফতুয়া। ফতুয়াটার রঙও সাদা, কিন্তু পুরনো হওয়ায় হলদেটে রং ধারণ করেছে। সাদা রঙও কেমন ঘেটে যায় পুরনো হলে। পুরনো হলে সব কিছুই রং বদলায়। হোক জেঠুর ঢিলে ফতুয়া কিংবা রক্তমাংসের মানুষ। পুলিশ অফিসারদের কাছাকাছি যেতেই ভুঁড়িওয়ালা অফিসারের কথা ভেসে এলো। আমরা তো আমাদের মতন খুঁজছি, কিন্তু কোনো কিছুই পাচ্ছি না। কাউকে সন্দেহজনক মনে হচ্ছে না। অফিসারের কথার পরিপ্রেক্ষিতে মোল্লের কর্কশ কণ্ঠ ভেসে এলো। কিছুই পাচ্ছি না মানে কি? গেরাম থেইকা একটা মাইয়া এমন ভাবে মইরা যাইব আর আপনি পাচ্ছি না বইলা খালাস হইবেন তা তো হইতে পারে না। যত তাড়াতাড়ি পারেন হেই বেজন্মারে খুইজা বাইর করেন। অফিসার যেন একটু ভড়কে গেলেন। মিয়ে যাওয়া কণ্ঠে বললেন, আমরা সব দেখছি। সবাই তো অনুসন্ধান করা শুরু করে দিয়েছে, এখন দেখি কি করা যায়। নেপাল ঠাকুর এবার মুখ খুললেন। অসহায় কণ্ঠে বললেন, আমার কন্যার আত্মার শান্তির জন্য হইলেও ওই নরপশুরে ধইরেন সাহেব। আমার আর কোনো চাওয়া নেই। কন্যা আমার শান্তিতে পরলোকে থাকুক। এই পৃথিবী তো আর তাকে শান্তি দিল না। মাহারা অভাগিনীটা। কথা থামিয়েই ভা ভা করে কেঁদে দিল নেপাল ঠাকুর। তিস্তারও চোখে জলে টইটুম্বুর হল।
পুকুরে আর সাঁতার প্রতিযোগিতা দেওয়া হবে না, ইচ্ছে হলেই ডাইনি বলা যাবে না। ইচ্ছে হলেও কাউকে জড়িয়ে বলা হবে না, তুই আমার প্রাণের সই। মাঝে মাঝে মানুষ এত অসহায় কেন হয়ে যায়? মল্লের সান্ত্বনার কণ্ঠ ভেসে এলো। আর কাইন্দা কি হইব নেপাল? একলা মাইয়াটারে বিয়া না দিয়া ঘরে রাইখা শকুনের খাবার বানাইছ। তবে ভ্রমরী আমাগো গ্রামের মাইয়া। ওর সাথে হওয়া অন্যায়ের বিচার হইব। তুমি বাড়ি যাও। মল্লের কথায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হওয়া নেপাল জেঠু ছোট্ট বাচ্চাদের মতন মাথা নাড়িয়ে দুর্বল পায়ে হাঁটা ধরে বাদিকের মাটির সরু রাস্তাটায়। পৃথিবীতে সবচেয়ে অসহায় বাবা সে। সন্তানের নির্মম মৃত্যু দেখার মতন অসহায়ত্ব আর কী বা হতে পারে? তিস্তার ছোট্ট মনে আকাশ আধার করা বিষণ্ণতা হানা দিল। মৃত সইয়ের জন্য যতটা না কষ্ট হচ্ছে, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে নেপাল জেঠুর জন্য। মানুষটার দিন দুনিয়ায় আপন বলতে আর যে কেউ রইল না। তিস্তা মাটির পথটার দিকে ছুটে গেল। নেপাল ঠাকুর একটু হকচকিয়ে গেল বোধ হয় তাকে দেখে। যখন ঠাউর করতে পারল এটা তিস্তা তখন ছোট্ট শ্বাস ফেলল। বিষণ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, মা, তুই এইখানে যে? জেঠুর কথায় ঠেলে কান্না এলো তিস্তার। জেঠুর হাতটা আঁকড়ে ধরে কাপা কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার খুব কষ্ট লাগছে তাই না, জেঠু? নেপাল ঠাকুর মৃত হৃদয়টা নিয়ে খানিকটা হাসে। তিস্তার মাথায় হাত বুলিয়ে বলেন, কষ্ট হবে সেটাই তো স্বাভাবিক রে মা। আমার এত ছোট মেয়েটা এমন অকালে চলে যাবে কে জানতো? তিস্তা জেঠুর চোখের কোণে অশ্রুটুকু মুছে দেয়। ছোট্ট তিস্তা বেশ ভরসামো নারীর মতন বলল, কেঁদো না জেঠু। এই যে তোমার ভ্রমরী তিস্তার মাঝে আছে। যখন ইচ্ছে হবে ছুটে আসবে। দেখবে তিস্তার হাসিতে ভ্রমরীর খিলখিল হাসিখানা। মধ্যবয়স্ক নিঃস্ব মানুষটা কেঁদে দেয়। বাচ্চাদের মতন মাথা দুলাতে দুলাতে বলে, ঈশ্বর তোর মঙ্গল করুক মা। ভ্রমরীর মতন আর কোনো ফুল যেন ঝরে না যায়। আমি আসছি মা। তিস্তা আর কিছু বলার আগে পুরোহিত জেঠু ছুটে চলে গেল। নিজের দুর্বলতা না দেখানোর অদম্য ইচ্ছেও লোকচক্ষুর আড়াল হলো বোধ হয়। তিস্তা নিজের অশ্রুটুকু মুছে নিল। ছোট্ট শ্বাস ফেলল। হঠাৎ পেছনে থেকে ভরাট পুরুষালী কণ্ঠে চমকে উঠল। পিছনে তাকিয়ে দেখে মল্লের ডাক্তার ছেলে, মাহিন। মাহিন হাসিমুখে এগিয়ে এলো। মিষ্টি হেসে জিজ্ঞেস করল, তুমি তো তিস্তা তাই না? শরীর কেমন এখন? তিস্তা মুখ কুঁচকে ডানে বামে মাথা নাড়িয়ে বলল, ভালো। শুধু ভালো? না, অনেক ভালো। মাহিনের এমন কথায় সন্দিহান দৃষ্টিতে তাকায় তিস্তা। বিরক্ত কণ্ঠে বলল, আমার জ্বর কমিয়েছেন বলে কি এত প্রশ্ন করা লাগবে? আমার উত্তর দিব না। যান। মাহিন তিস্তার কথায় আরেকটু হেসে দেয়। হাসিমাখা কণ্ঠে বলে, না, আমি তো এমনই জিজ্ঞেস করেছি। তা এখানে কেন? মন চেয়েছে তাই আসছি। আপনার সমস্যা? মাহিন তিস্তার উত্তর শুনে হা হয়ে গেল। এত তেজ মেয়েটার। তিস্তা বাড়ির পথে হাঁটা ধরে। পথের মাঝে তার বাবার সাথে দেখে হয়। আমান শেখ নিজের মেয়েকে দেখতেই এগিয়ে গেলেন। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, কি রে মা, কোথায় গিয়েছিলি? তোর না শরীর অসুস্থ? চল বাড়ি চল। তিস্তা বাবার হাত ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। বাবারা বুঝি এত ভালো হয়? সব বাবাদের সন্তান যেন বেঁচে থাকে। কারণ বাবাদের প্রাণ যে তাদের সন্তানের মাঝে। ইচ্ছে না থাকা সত্ত্বেও এক বান্ধবীর বিয়েতে এসেছে তিস্তা। সব বন্ধুবান্ধব তাকে জোর করে নিয়ে আসছে বললেই চলে। তিস্তার মন ভীষণ খারাপ। ভ্রমরীর চলে যাওয়ার পর আর কিছুতেই তার মন বসছে না। তার মাঝে গত দুদিন যাবৎ মাস্টারমশাই গ্রামে নেই। স্কুলের কাজে সদরে গিয়েছে। হঠাৎ তিস্তা অনুভব করল তার পিছে কেউ দাঁড়িয়েছে। চমকে তাকাতে দেখল মাস্টারমশাই এর হাসি হাসি মুখ। তিস্তাকে তাকাতে দেখে মিষ্টি হাসি দিয়ে বলল, কি রে, তুই এসেছিস? ভালো হয়েছে ঘর থেকে বের হয়েছিস। সবার সাথে মিশলে ভালো লাগবে। কে শুনে কার কথা? দীর্ঘ দুদিন মাস্টারমশাইকে না দেখার তৃষ্ণা মিটাতে ব্যস্ত তিস্তারানী। এই মানুষটাকে না দেখে মনের মাঝে মরুভূমির সৃষ্টি হয়েছে। তিস্তাকে ড্যাব ড্যাব তাকিয়ে থাকতে দেখে প্লাবন সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, কি রে,
জ্বর কমেছে? তিস্তার ধ্যান ভাঙল। মাথা নিচু করে বলল, হ্যাঁ কমেছে। কখন এলেন? এই তো একটু আগে। রিমুর বিয়েতে তো আগেই দাওয়াত দিয়েছিল। তাই সোজা এখানে চলে আসলাম। তিস্তা আর কিছু বলে না। মনের মাঝে ভীষণ মন খারাপটা এখন আর নেই। কেন? তিস্তা আনমনেই রিমুর দিকে তাকায়। বধূ বেশে তার ছোট বান্ধবী কত বড় লাগছে। হঠাৎ একটা বিষয় নজর কাড়ে তিস্তার। রিমুর বর, রিমু ঘেমে গেছে বলে তার রুমালটা আড়ালে এগিয়ে দিল। ভীষণ মিষ্টি একটা দৃশ্য। হঠাৎ তিস্তা মাস্টারমশাই এর দিকে তাকিয়ে আনমনেই বলল, আমার না ভীষণ বিয়ে বিয়ে পাচ্ছে মাস্টারমশাই। তিস্তার নিচু কণ্ঠের স্বচ্ছ কথায় হতভম্ব মাস্টারমশাই। এ মেয়ে কি বলছে? বিয়ে বিয়ে আবার পায় কিভাবে? পর্ব ৮। আজ কতদিন যাবৎ একটানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য ঘরের বাহিরে পা রাখা যাচ্ছে না। তিস্তা মুখ ফুলিয়ে পাঠশালার বাহিরে তাকিয়ে রইল। বরাবরই তার বৃষ্টি প্রিয়, কিন্তু এখন বৃষ্টিতে তার রাজ্যের ভয়। বৃষ্টি হচ্ছে আর মধুসখী একটু একটু বাড়ছে। না চাইতেও মন কু ডাকছে। বাহিরের বৃষ্টিময় দৃশ্যটা অবশ্য তার খারাপ লাগছে না। ভিজে মাটি, সিক্ত পাতা। এ যেন মনোরম কোনো দৃশ্য, যা সারাদিন দেখলেও শেষ হবে না। মনের মাঝে আজগুবি ভাবনার ভাটা পড়ল মাস্টারমশাইর ভরাট কণ্ঠে। সে গম্ভীর কণ্ঠে তিস্তার উদ্দেশ্যে বলল, বাহিরে কি দেখছিস তিস্তা? দুদিন পর তোদের মাধ্যমিক পরীক্ষা। আর তুই বাহিরে তাকিয়ে আছিস। পড়াশোনা করার ইচ্ছে নেই? তিস্তার ধ্যান ভাঙে। মাস্টারমশাইর দিকে তাকায়। মাস্টারমশাই আগে থেকে কেমন যেন একটু শুকিয়ে গেছেন। দুশ্চিন্তায় চোখের নিচে কালি জমেছে যেন। আজ প্রায় 5 দিন যাবৎ মাস্টারমশাই এর মায়ের শরীরটা ভালো নেই। মা ছাড়া তো আর কেউ নেই তার, তাই দুশ্চিন্তায় নিজের শরীরে আঁচড় কেটেছে অবহেলা। তিস্তাকে চুপ থাকতে দেখে বিরক্তিতে কপাল কুঁচকালো মাস্টারমশাই। রাশভারী কণ্ঠে বলল, তুই এখনই পাঠশালা থেকে বের হয়ে যা। পড়াশোনা না করলে এখানে আসবি না। যা, বের হ। তিস্তা অবাক হল। মাস্টারমশাই এর মন মেজাজ খারাপ তা না হয় সে জানে, তাই বলে সামান্য কারণে বের করে দিবে? আজব। তিস্তা উঠে দাঁড়ালো নতজানু হয়ে বলল, আর বাহিরে তাকাবো না। এবারের মতন ক্ষমা করুন। মাস্টারমশাই আর কিছু বলেননি। আজকাল যে তার বড্ড ভয় হয়। ভ্রমরী মারা যাওয়ার পর গুনে গুনে 18 দিন পার হয়েছে। আর অবাকবশত এই 18 দিনের মাঝে পুরো গ্রাম ভুলে গেছে ভ্রমরী নামক মেয়েটার কথা। সেই বীভৎস দৃশ্যের কথা। তিস্তাও আজকাল মোল্লের ছেলে মাহিনের সাথে বেশ ভাব জমিয়েছে। সে ছেলে ডাক্তার হলেও বেশ অসাধারণভাবে মিশে যায় বাচ্চা, বুড়ো সবার সাথে। এটাই প্লাবনকে অতিষ্ঠ করে দিচ্ছে। হঠাৎ নীরবতা ভেঙে কঙ্কনা তিস্তার দিকে তাকিয়ে বেশ জোরে বলল, তোর জন্য নাকি বিয়ের প্রস্তাব এসেছে? পরীক্ষায় বসবি না তাহলে? পুরো নিশ্চুপ ঘরখানায় টিনের বৃষ্টির শব্দকে ছাপিয়ে কথাটা যেন মাস্টারের মস্তিষ্ক হতে হৃৎপিণ্ডে তড়িৎগতিতে পৌঁছাল। বাহিরের ঝড়কে পাল্লা দিয়ে শরীরের ভেতরে এক ভয়ঙ্কর তাণ্ডবলীলা শুরু হলো। সে ঝড় যেন হঠাৎ করেই মাস্টারমশাই এর ভীত হৃদয়কে ভেঙে চৌচির করে দিল। ঝড়ের পর ভয়ঙ্কর বন্যায় হয়তো ডুবে যাবে হৃদয়খানা। কঙ্কনার কথায় বিরক্তি প্রকাশ করল তিস্তা। অসহ্য রকমের বিরক্ত ছুঁড়ে ফেলল কঙ্কনার মুখে। অসন্তোষজনক কণ্ঠে বলল, তুই কি সারাদিন আমার খবর নিয়ে বেরাস কঙ্কনা? তোর কি আর কোনো কাজকর্ম নেই? কঙ্কনা মুখ ভেঙচি দিল। প্লাবনের দিকে তাকিয়ে বলল, দেখেছেন মাস্টার মশাই, এ মেয়ের মাথায় এখন এসব ঘুরছে বলেই পড়াশোনায় মন নেই। কাউকে জানাতে চাচ্ছে না বিয়ের কথা। তিস্তা কঙ্কনার এমন অহেতুক কথায় বিরক্ত হল। হ্যাঁ, পরশুদিন তার জন্য পাশের গ্রাম থেকে একটা বিয়ের প্রস্তাব এসেছিল ঠিকই, কিন্তু তার বাবা তো সাথে সাথে না করে দিয়েছে। তবে এটা নিয়ে এত মাতামাতির কি হলো? মাস্টারমশাই তিস্তার মুখে গভীর দৃষ্টি নিক্ষেপ করলেন। তিস্তা তো তাকে সব বলতো, তাহলে এটা বলল না কেন? পর করে দিচ্ছে মেয়েটা তাকে? হুটহাট যে মেয়েটা আনমনে তার কাছে অদ্ভুত বায়না ধরে, সেটা কি তবে কেবল বয়ঃসন্ধির প্রভাব?
মেয়েটার কেবল আবেগ হয়ে রইল সে। এমন হাজার খানেক গোপন প্রশ্ন নিয়ে হতাশার শ্বাস ফেলল মাস্টার মশাই। হয়তো তাকে এই কথাটা বলতে ভুলে গেছে মেয়েটা। নানান তালবাহানা দিয়ে নিজের মনকে শান্ত করল সে। কঙ্কনার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন ছুড়ল। তুমি কিভাবে জানলে এ খবর? তিস্তা তো নিশ্চয় তোমাকে বলেনি। মাস্টারমশাই এর প্রশ্নে কঙ্কনা মনে মনে খুশি হল। তার ধ্যান পাওয়ার জন্যই তো এই কথাটা তুলেছিল। কঙ্কনা বেশ রসালো কণ্ঠে বলল, আমার বড় ভাই বলেছে। মাহিন ভাই এর সাথে তিস্তার তো বেশ ভাব। হয়তো তিস্তা মাহিন ভাইকে বলেছিল, সেটাই পরে মাহিন ভাই কথায় কথায় আমাকে বলেছে। ব্যাস, আগের পরের কোনো কথা মাস্টারমশাই এর কর্ণ অবধি পৌঁছায়নি মাহিন নামটার পরে। এতটা পর হয়ে গেল সে। এখন সব কথা মাহিন জানে কিন্তু সে জানে না। এত ভাব মাহিনের সাথে। অপরদিকে তিস্তার মনক্ষুণ্ণ হল। সে তো মাহিনকে যেচে বলেনি। মাহিন সাহেবই তো জিজ্ঞেস করেছিল তাদের বাড়িতে এত মেহমান কেন এসেছে। তখনই তো সে বলেছে। না হয় কি বলতো, মাস্টারমশাইকেই তো সব বলে। এছাড়া কাউকে বলে না কোনো বিষয়। এখন মাস্টারমশাই এর মন মেজাজ খারাপ তাই বলেনি। প্লাবনের মনটা হঠাৎ থিতিয়ে গেল। ভীষণ তিক্ততা ছড়িয়ে গেল শিরায় শিরায়। আর ভালো লাগছে না কিছু। দাঁড়িয়ে থাকাটাও কেমন অসহ্য লাগছে। কোনো মতে কাঠের চেয়ারটাই গিয়ে বসল সে। মেয়ে যাওয়া কণ্ঠে বলল, আজ সবার ছুটি। বাড়ি গিয়ে পড়তে বসো। কিছুদিন পরই মাধ্যমিক পরীক্ষা। সবার তো আর তিস্তার মতন বিয়ে হবে না, তাই সবাই পড়ায় মন দেও। মাস্টারমশাই এর এমন কথায় বুকভার করা অভিমান জাগল সপ্তদশী কন্যার। তার কি বিয়ে হবে নাকি? এ বয়সের মেয়েদের একটু আধটু তো বিয়ের সম্বন্ধ আসেই। পুরো ঘটনা না জেনেই মাস্টারমশাই সবসময় এমন করে। ছুটির কথা শুনতাই সকল ছাত্রছাত্রী ছুট লাগালো। তিস্তা সবার শেষে ধীরে ধীরে ঘরের বাহিরে যেতে নিলেই মাস্টারমশাই এর খোঁচা মারা কণ্ঠ ভেসে এলো। তা কবে বিয়ে? দাওয়াত দিবি না? তিস্তা একটু থমকালো, মাস্টারমশাই না জেনে এমন করে কেন? মনের মাঝে একটা শক্তপোক্ত রাগ হলো। মুখটা শক্ত করে বলল, দাওয়াত দিব না কেন, অবশ্যই দিব। খুব শীঘ্রই পাবেন দাওয়াত। কথা শেষ হওয়ার সেকেন্ডের মাথায় বিশাল এক চড় পড়ল ডান গালে। মাথাটা ঝিমিয়ে এলো। শরীরের প্রতি শিরা কেঁপে উঠল। মাস্টারমশাই এর হুঙ্কার ভেসে এলো। এ বয়সে এত বিয়ে করার শখ তোর? কত বয়স তোর? হ্যাঁ, কত বয়স? সারাদিন এ পাড়া ওই পাড়া, এ ছেলে ওই ছেলের সাথে উড়নচণ্ডী পানা করেও শখ মিটে না? আবার বিয়ে করবি? কিসের বিয়ে করবি এ বয়সে? তিস্তা খানিকটা কেঁপে উঠল। অভিমান জমল ছোট্ট মনের কোণে। আহত স্বরে বলল, কি বলছেন এসব, মাস্টার মশাই? কি বলছি তুই বুঝিস না? আর এই এই মেয়ে, তোর মাহিনের সাথে এত কি? ওর সাথে এত কিসের ঘুরঘুর? তোর হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখব। এখন সব কথা মাহিনকে বলা হয় তাই? এত আপন ও। তিস্তার অশ্রু বাঁধ মানল না। তিস্তা মুখ ঘুরিয়ে বলল, আপনি অনেক খারাপ মাস্টার মশাই। অনেক খারাপ। আমি আর আপনার মুখ দর্শনও করতে চাই না। কখনো না। প্লাবনের জ্বলন্ত অগ্নিশিখার ন্যায় রাগটা হঠাৎই শীতল বরফে পরিণত হল। তার মুখ দর্শন করতে চায় না মেয়েটা? সে এত খারাপ? মাস্টারমশাই দু পা পিছিয়ে গেল। কাঠের চেয়ারটাই বসে পড়ল বিনা শব্দে। তিস্তা ছুটে দরজা অবধি চলে গেল। কিন্তু বের হলো না। কিছুক্ষণ দাঁড়ালো। নিজেকে ধাতস্থ করল। মাস্টারমশাই এর দিকে না তাকিয়েই বলল, আমার কোনো বিয়ে ঠিক হয়নি। কেবল প্রস্তাব নিয়ে এসেছিল। ডাক্তারকে আমি এটা বলিনি। সে আমায় জিজ্ঞেস করেছিল এত মেহমান কেন এসেছে, তাই আমি বলেছিলাম। আপনার কতদিন ধরে মন খারাপ চাচির অসুস্থতার জন্য, তাই আপনারেও বলিনি। আপনি সবসময় কঙ্কনার কথা শুনেন। আর কখনো আসব না আমি। কখনো না। প্লাবন কেবল চুপ করে বসে রইল। কেমন যেন অতিষ্ঠ হয়ে উঠল নিজের উপর। সে সত্যিই খারাপ?
স্কুল প্রাঙ্গণে তিস্তা প্রায় ঘণ্টাখানেক হলো এসেছে, কিন্তু আজ মাস্টারমশাই এর দেখা পায়নি। হয়তো স্কুলে আসেননি। কাল বাড়ি আসার পর আর মাস্টারমশাই এর সাথে দেখা হয়নি। সে আর বাহিরে বের হয়নি। কাল সারাদিন বৃষ্টি থাকলেও আজ আকাশ পরিষ্কার। রৌদ উত্তপ্ত। মন মরা হয় সবটা ক্লাস করল তিস্তা। মাস্টারমশাইকে কাল কতগুলো খারাপ কথা বলেছে সে। এজন্য মাস্টারমশাই তাকে আর পড়াবে তো? নাকি সত্যিই আর তার মুখদর্শন করবে না? এমন ছয় নয় ভেবে পুরো সকালটা পার করল সে। কারো সাথে কোনো কথা বলেনি। ছুটি দিতেই সোজা বাড়ি চলে গেল। দ্রুত স্নান করে তৈরি হলো পড়তে যাবে বলে। আজ একটু সেজেছেও। মাস্টারমশাই এর পা ধরে ক্ষমা চাইবে দরকার হয়, তবুও সে মাস্টারমশাই এর কাছে পড়বে। নিজের উড়ন্ত মনে দ্রুত তৈরি হয়ে উঠোনে ব্যাগ নিয়ে আসতেই তনা বেগমের কণ্ঠ ভেসে এলো। সে বিস্ময় মাখানো কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ তিস্তা? তিস্তা খানিক বিরক্ত হল। প্রতিদিন এ সময়ে কোথায় যায় সে, মা জানে না? তবুও জিজ্ঞেস কেন করছে? বিরক্ত হয়ে সে বলল, পড়তে যাচ্ছি। তনা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে এলো। অবাক কণ্ঠে বলল, কার কাছে পড়তে যাচ্ছ? তোমার মাস্টার তো বাড়িতে নেই। মায়ের কথা কর্ণকুহরে পৌঁছুতেই তিস্তার কপাল কুঁচকে গেল। অবাক কণ্ঠে বলল, বাড়িতে নেই মানে? কোথায় গেছে? তনা বেগম বিস্মিত কণ্ঠে বলল, কেন তুমি শুনোনি, তার মা যে অসুস্থ হয়ে পড়েছে। তারা তো আজ ভোরে শহরে গেছে। বড় ডাক্তার না দেখালে তার মা মারা যাবে। অনেক চিকিৎসার প্রয়োজন। আর হয়তো গ্রামে আসবে না। চিকিৎসার জন্য তারা প্রবাসে যাবে মনে হয়। তিস্তা একটু থমকালো। মাস্টারমশাই শহরে গেছে? তাকে একবারও বলে গেল না যে? মাস্টারমশাই কি তবে তাকে আর দেখবে না? ছোট্ট মেয়েটার বুকের মাঝে বিষণ্ণতার পাহাড় নামল। সে ছুটে বেরিয়ে এলো মাস্টারমশাই এর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। পিছন থেকে তনা বেগম ডাকলেও শুনল না। সে মানে না, মাস্টারমশাই তাকে না বলে চলে যাবে। মাস্টারমশাইদের সদর দরজাটা বাহির থেকে ছিটকানি দেওয়া। তালা লাগানো না। দরজাটা খুলতেই ফাঁকা বাড়ি চোখে পড়ল তিস্তার। কাক পক্ষীও নেই বাড়িটাই। ধু ধু মরুভূমি যেন। তিস্তা হঠাৎ খেয়াল করল, এ বাড়িটার মতন তার হৃৎপিণ্ডটাও খালি। চোখের কোণে বাঁধ মানল না অশ্রুক না। ক্ষেতের সরু মাটির পথটা দিয়ে ছুট লাগালো তিস্তা। মাস্টারমশাই এর নিশ্চয় অনেক অভিমান জমেছে। তাই তো তাকে বলে যায়নি। কবে আসবে মাস্টারমশাই? আর আসবে তো? তিস্তার মনে পড়ল, প্রায় 2 বছর আগে ঠিক এ পথটাতেই দেখা হয়েছিল এক ঝাঁককোকড়া চুলওয়ালা, স্নিগ্ধ পুরুষের সাথে। মধ্যাহ্নেই আগমন হয়েছিল মাস্টারমশাই এর। তবে 2 বছর পর তার বুকের বাপাস খালি করেই সে মধ্যাহ্নের মাস্টারমশাই চলে গেল। একরাশ বিষণ্ণতার সমুদ্রে ডুবাতেই বুঝি এসেছিল মানুষটা। আর আসবে তো এমন উত্তপ্ত মধ্যাহ্নে মাস্টারমশাই? নাকি অতিথি পাখির মতনই সে দেখা দিয়েছিল? মাস্টারমশাই এর পড়ার ঘরখানায় দমকা বাতাসে টেবিলের উপর থেকে একটা ছোট্ট চিরকুট পড়ে গেল। যেখানে গোটা গোটা অক্ষরে লিখা ছিল, তিস্তা, যার মুখ হৃদয় অঙ্কিত, তাকে কিভাবে দর্শন না করি। আমি ফিরব, কোনো মধ্যাহ্নে। অপেক্ষা করিস। করবি তো অপেক্ষা। আমি ফেলে যাচ্ছি সপ্তদশীর কন্যাকে। হৃদয় মাঝে যে প্রতিনিয়ত বসন্ত আঁকে। তাড়াহুড়োতেও চিরকুট লিখতে ভুলেনি মধ্যাহ্নের মাস্টারমশাই। কিন্তু এই চিরকুট খানা যে সে অবধি পৌঁছাতে পারল না। তবে কি এক স্নিগ্ধ মধ্যাহ্নের শুরু হওয়া গল্প, এক বিষণ্ণ মধ্যাহ্ন দিয়েই শেষ হবে? পর্ব 9। ভীষণ যত্নে বিষণ্ণতা মাখানো দিন 2 পার করল তিস্তা। মাস্টারমশাই ছাড়া কেবল মাস্টারমশাই এর বাড়িটা না, এ গ্রামের রাস্তা, স্কুলের মাঠ, মধুসখীর ঘাট, তিস্তার পার, আর সপ্তদশীর হৃদয়খানা যেন হাহাকার করে উঠছে। এ কেমন যন্ত্রণা! এ কেমন রিক্ততা! পুরো দুনিয়া যেন ধু ধু মরুভূমি। গ্রীষ্মের চৌচির হওয়া পুকুরের মতন ভীষণ খরা পড়েছে হৃদয়ে। ইস, একটু বৃষ্টি, একটু প্রিয় মানুষের দেখতে পাওয়ার তৃষ্ণায় ছোট্ট লাল হৃদয়টা বিষণ্ণতায় নীল হয়েছে। বেদনার রং যে নীল।
চারদিকে আধার করা সন্ধ্যা নেমেছে। তিস্তার রুমের দরজাটা হা করে খোলা। চাঁদ উঠেছে আকাশে। বেশ বর্ষর চাঁদ। রাত হলে বিদ্যুৎ থাকে না। এই তো বছর 5 আগে গ্রামে বিদ্যুৎ এসেছে। কেবল নামের আশা আর কি। দিনের বেলায় সূর্য তার উদার হস্তে দুহাত ভরে অনেক আলো দান করে। আর তখনই ঘরে ঘরে কৃত্রিম আলো মানে বিদ্যুৎও থাকে। কিন্তু যেই সূর্য ঢেকে যায় আধারে তখনই কৃত্রিম আলোও চলে যায়। বিদ্যুৎটা ঠিক সুসময়ের বন্ধু প্রবাদটার উদাহরণ হয়েছে। গ্রীষ্মকালের দিনের উত্তপ্ত রোদ টিনের চালে পড়ে ঘর গরম হয়ে থাকে। রাত হলে ধীরে ধীরে সে গরম কেটে যায়। ঠান্ডা ভাব আসে। তবে আজ চারদিকে বাতাস নেই। কেমন থম মারা আবহাওয়া। তিস্তা হঠাৎ অনুভব করল পাশের রুম থেকে বাবা, দাদি আর আম্মার কেমন যেন ফিসফিস কণ্ঠ ভেসে আসছে। তিস্তা কান খাড়া করল। আজকাল সবাই যেন তার গোপনে কিছু বলে। কেন? কি এমন কথা আছে যে সে জানতে পারবে না? কোনো বাহ্যিক শব্দ না থাকায় পাশের রুম থেকে কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে। তিস্তার মা রুক্ষ স্বরে বলছে, না, আমার মেয়ে এখনো ছোট। পাত্র যত সুপুরুষই হোক না কেন বিয়ে দিব না। তিস্তার অন্তর আত্মা কেঁপে ওঠে। তার বিয়ের কথা হচ্ছে কেন আজকাল? সে কাউকে বিয়ে করবে না। মাস্টারমশাই যে অনেক রাগ করবে তার উপর। তিস্তার ভাবনার মাঝে দাদির গলা ভেসে এলো। সে বুঝানোর চেষ্টা করে বলছে, মাইয়া মানুষ পার করা হইল বড় দায়িত্ব। কার, কি, কখন হইয়া যায় কে জানে। এর আগে ঘাড় থেকে বোঝা নামানো ভালা। আম্মা, আপনি উল্টাপাল্টা কথা বলবেন না। আমার মেয়েটা ছোট। আর এসব ও শুনলে কষ্ট পাবে। এ কথা ওর কান অবধি যেন না পৌঁছায়। তিস্তা ছোট্ট শ্বাস ফেলে। যাক, বাবা মা তো তার পক্ষেই। হঠাৎ দাদির হেই কণ্ঠে বলা কথা ভেসে এলো। মাইয়া মানুষ হইল অল্প সময়ের অতিথি। তাগরে কয়েক বছর যত্ন কইরা পাইলা মাইনষের হাতে তুইলা দেওয়া হইল উচিত কাম। আমি তো আমার তিস্তার মাঝে আপনারে দেখি আম্মা। মেয়ে মানুষ অল্প সময়ের অতিথি কেন হবে? মেয়ের মাঝে যেখানে আমি আমার মাকে দেখি। তিস্তার চোখ গড়িয়ে সামান্য অশ্রুকণা বালিশের উপর পড়ল। জলগুলো শুষে নিল নরম তুলোর দল, দাগ রেখে দিল বালিশের কভারখানা। জীবনও ঠিক এমনই। কেউ ক্ষত মুছানোর চেষ্টা করে, আর কেউ আমাদের ত্রুটিগুলো যত্নে রেখে দেয়। সারা জীবন আমাদেরকে সেই ত্রুটি মনে করিয়ে আমাদের মুক্ত হয়ে উড়ার ডানাগুলো কেটে দেয়। তিস্তা পাশের বালিশটা নিয়ে মুখের উপর চেপে ধরল। কান্নাগুলো যেন দরজা পেরিয়ে পাশের ঘরে না যেতে পারে। তার চোখের জল যেন না ঝরে তাই নিয়ে বাবা মায়ের কত চিন্তা, আর সে এমন অশ্রু বিসর্জন করছে দেখলে তাদের কতটা না কষ্ট হবে। প্রণয় মানে এক ঝাঁক বিষণ্ণতা। বালিশে মুখ চেপে কান্নার নাম প্রণয়। মুখে হাসি রেখে ভিতরে অনলে পুড়ে যাওয়া হলো প্রণয়। সপ্তদশী বুঝে, মাস্টারমশাই এর জন্য হওয়া অনুভূতিগুলো তাকে আজীবন এক ব্যথামো সুখ দিবে। কি লাভ তবে এত ভেবে? নীল রংটা বেছে নিয়েছে তো সে নিজ ইচ্ছায়। আর সামান্য বেদনা সহ্য করতে পারবে না? আজকাল তোমার কি হয়েছে? খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছ দেখি। সারাদিন জানালার শিকলটা ধরে কাটিয়ে দিচ্ছ। পরীক্ষা যে সামনে মনে আছে? মায়ের কথায় ধ্যান ভাঙে তিস্তার। মৃত দৃষ্টিতে মায়ের পানে তাকায়। তনা বেগম এগিয়ে আসে। একটু আগে রান্না শেষ হলো। গরম ভাত আর গরম ডালের সাথে বড় মাছের এক টুকরো ভাজি নিয়ে মেয়ের রুমে এসেছেন। মেয়েটা আজকাল কেমন মন খারাপ হয়ে থাকে। মায়ের মুখখানা লাল হয়ে আছে গরমে। তিস্তা একটু নড়েচড়ে বসল। নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, না তো আম্মা, কি হবে আমার? কিছুই হয়নি। তনা বেগম চৌকির উপর বসলেন। ভাত মাখিয়ে মাছের কাঁটা বেছে মেয়ের মুখের সামনে এক লোকমা ধরে বললেন, আমি তোমার পেট থেকে হয়নি, তুমি আমার পেট থেকে হইছ। আজকাল কথা লুকাতেও শিখেছ। তা স্কুল যাও না কেন? তিস্তা ভাতটা মুখে নেয়। চুপ করে থাকার মোক্ষম মাধ্যম এটা। তনা আবার মাছের কাঁটা বাছতে ব্যস্ত হয়ে যায়। কাঁটা ছাড়াতে ছাড়াতে বলে, আবেগের বয়সে আবেগ দেখাতে গিয়ে বিবেকের কাছে লজ্জিত হইও না।
মেয়ের জাত এমনেতেই দুর্বল ভাবে মানুষ। তার উপর যদি আবেগ ধরে বসে থেকে সব জলাঞ্জলি দেও তাহলে তুমি মূর্খ। যা হচ্ছে তা বদলানোর সাধ্যি তোমার না থাকলে তা নিশ্চুপে হতে দেও আর নিজের কাজ নিজে করে যাও। তিস্তা জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করল। মা কি তবে কিছু বুঝে গেল? কোনোমতে সে ভাতটা গিলে নিল। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, আরে না আম্মা, তুমি ভুলভাল বলছো। কয়দিন পর পরীক্ষা তো, তাই আমি পড়াশোনায় মন বসাতে চাইছি। স্কুল গিয়ে আর কি হবে? সব পড়া তো দাগানো শেষ। এখন বাড়িতে পড়ব। আর মাস্টারমশাইও তো নেই। মাস্টারমশাই এর কথা মস্তিষ্কে নাড়া দিতেই কথা থেমে গেল তিস্তার। মাস্টারমশাই নেই? কে বলেছে নেই? সব সময় সশরীরে থাকাকেই থেকে যাওয়া বলে? না থেকেও যে সারাটা সময় ভীষণ গভীরে লেপ্টে থাকে, তাকে থাকা বলে না? তনা বেগম আর কিছু বললেন না। মেয়েকে চুপচাপ খাইয়ে দিলেন। এঁটো থালাটা নিয়ে উঠে দরজা অবধি গিয়ে ফিরে তাকালেন। বেশ শীতল কণ্ঠে বললেন, ভালো নাম্বার না করলে মাস্টারমশাই রাগ করবে। তুমি কি চাও, তোমার মাস্টারমশাই অন্য লাল টুকটুকে বউ নিয়ে আসুক রাগ করে? তিস্তা উত্তর দেয় না। কেবল ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে মায়ের দিকে। মা কি বলল? অন্য বউ মানে? তনা বেগম চাপা হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন। মায়ের মন মেয়েকে না বুঝলে কাকে বুঝবে? বাহিরে রাতের আধারে হুতুম প্যাঁচা ডাকছে। রাতের বিভীষিকাম আধারকে আরও এক ধাপ ভয়ঙ্কর অবস্থায় রূপান্তরিত করছে এই ডাক। হারিকেনের আলোটা উঠোনের মাঝে নিভু নিভু ভাবে জ্বলছে। পিঁড়ি পেতে বসে আছে তিস্তা তার বাবার ফেরার অপেক্ষায়। লতিকা বেগম ক্লান্ত হাতে, তালপাতার হাতপাখা দিয়ে বাতাস করছে। তনা দরজা ধরে দাঁড়িয়ে আছে। দূর হতে শিয়ালের ডাক ভেসে আসছে। লতিকা বেগম বাতাস করতে করতে বললেন, যা তিস্তা, ঘরে গিয়া ঘুমা। এত রাতে মাইয়া মাইনষের বাইরে থাকতে নাই। তিস্তা দাদির কথায় একটু বিরক্ত হল। সবার বাবার জন্য চিন্তা হচ্ছে আর দাদি কিনা আজগুবি ভাবনায় ব্যস্ত। তনা বেগম নিজের মেয়ের অভিব্যক্তি বুঝলেন। ছোট্ট কণ্ঠে বললেন, থাক না আম্মা, উনি আসলে না হয় যাইব। দাদি আর কিছু বলতে যাওয়ার আগে হুড়মুড় করে তাদের বাড়িতে কেউ প্রবেশ করল। ভড়কে গেল তারা তিনজন। দাদি ভীত কণ্ঠে বলল, কে, কে রে? ব্যতিব্যস্ত এক পুরুষালী কণ্ঠে কেউ বলল, চাচি, আমি, আমি আলতাফ। সবাই একটু ধাতস্থ হল। তাদের প্রতিবেশী চাচার ছেলে আলতাফ। দাদি বিরক্ত কণ্ঠে বলল, আহ মরণ, দামরা হইছছ কি বাতাসে? এমন কইরা কেউ আহে? লোকটা যেন গায়ে মাখল না দাদির কথা। কেবল উত্তেজিত কণ্ঠে বলল, আহা চাচি, আপনারা আমার সাথে বাজারে চলেন। তাড়াতাড়ি। এই সময় এমন কথা শুনে সবাই বিস্মিত হয়। দাদি অবাক কণ্ঠে বলে, এই রাইতে আমরা বেডি মানুষ গঞ্জের হাটে গিয়া কি করমু? নেশা করছছ নাকি রে ছেমরা? ছেলেটা নিজের কণ্ঠে আকুতি ঢেলে বলল, না চাচি, আপনাগো সর্বনাশ হইছে। আমান ভাইয়ের পরাণ যে যায় যায় অবস্থা। বড় পথ দিয়া আসার সময় তার সাইকেল নাকি গাড়ির লগে ধাক্কা খাইছে। পাটা শেষ। জানটা না আবার চইলা যায়। তাড়াতাড়ি চলেন। কথাটা মস্তিষ্ক অবধি পৌঁছাতেই সবার শরীরে বিদ্যুৎ খেলে গেল। ভুল শুনছে না তো? হুতুম পেঁচার ডাক বুঝি সত্যি হল। অন্তিম পর্ব 10। উঠানের এক পাশে থাকা ছোট্ট চৌকিখাটে শুয়ে আছে আমান শেখ। তনা বেগম স্বামীর পায়ের মাঝে তেল মালিশ করছেন। ভাগ্যের জোরে টানা 3 দিন হসপিটালে থাকার পর বেঁচে ফিরেছেন আমান শেখ, তবে হাঁটাচলার শক্তি প্রায় নেই বললেই চলে। গঞ্জের হাটে কয়েকদিন তিস্তা বসেছে। বাবা হলো একটি সংসারের বটবৃক্ষ, যে বৃক্ষ নিজের সর্বাঙ্গ দিয়ে রৌদ্র শুষে ছায়া দেয়। কিন্তু সেই বটবৃক্ষের একটু ক্ষতিতে তার ছায়ায় থাকা ছোট্ট ছোট্ট বীজগুলো নিস্তেজ হয়ে যায় রৌদ্রের উত্তপ্তায়। বাস্তবতার কষাঘাত থেকে বাবা যেভাবে আগলে রাখে তেমন করে আর কেই বা পারে। বাবা অসুস্থ হওয়ার পর বিভিন্ন দুর্যোগ বয়ে যাচ্ছে পরিবারটার উপর। পরিবারটার হাল ধরল উড়ন্ত, ছুটন্ত তিস্তা। যে তিস্তার বোকামো দেখে তার মাস্টারমশাই দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, শরীরে যত্ন নিতে কবে শিখবি তুই?
আজ সে তিস্তা পুরো একটি সংসারের যত্ন নিচ্ছে। এই তো 15টা দিন সে দিব্যি কাটালো মাস্টারমশাই বিহীন। আর তার মাঝের 10 দিন ধরে টানছে সংসারের বোঝা। বটবৃক্ষের ছায়ায় থাকা সবচেয়ে ছোট্ট আদুরে বীজটা আজ নিজের সবটুকু উজাড় করে একটু ছায়া দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে। আমান শেখ কতক্ষণ ঝিমিয়ে থাকা আকাশটার দিকে তাকিয়ে রইল। খুব গভীর ভাবে কি যেন ভাবল। তারপর খুব গোপনে এক অক্ষমতা মাখানো হতাশার শ্বাস ফেলল। তনা বেগম স্বামীর গোপনীয় শ্বাসটার ভয়াবহ আর্তনাদ শুনতে পেলেন বোধ হয়। তেলটা স্বামীর বাহাতে মাখতে মাখতে বললেন, নিজেকে আপনি এত অসহায় কেন ভাবছেন? একটু ধৈর্য রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমান শেখ তাকালেন নিজের অর্ধাঙ্গিনীর পানে। মানুষটা তাকে কত বুঝে। সেই 16 বছরের অবুঝ তনা আজ 45-এর গিন্নি। তিস্তা পুরো ওর মায়ের মতনই হয়েছে। তনয়াও খুব ডানপিটে স্বভাবের ছিল। সংসারের প্রথম কয়েক বছর তো ওর খেলতে খেলতে গেল। কিন্তু বড় মেয়েটা গর্ভে আসার সাথে সাথে বদলে গেল সব। খেলাঘর ভুলে আঁকড়ে ধরল বাস্তবতার কাঠিন্য মাখা সংসার। পুতুলের জন্য বায়না করা মেয়েটা কোনো কিছুর অপূর্ণতায়ও কোনো অভিযোগ করত না। একদম ছটফট করা মানুষটাও তার মেয়েকে দুষ্টুমির জন্য শাসন করতে ভুলেনি। মেয়ে জাত হলো পানির মতন। সময়ের গতিবেগে নিজের স্রোত বদলায়। আমান শেখ বেশ হতাশার স্বরে বলল, তুমি বুঝো না, কোনো আমি আমাকে এত অসহায় ভাবছি। মেয়েটা আমার হঠাৎ কেমন বড় হয়ে গেল দেখলে? আমার যে এমন বড় মেয়ে দেখতে ভালো লাগে না। চারপাশের মানুষগুলো কেমন শত্রু হয়ে গেল হঠাৎ করে। মেয়েটা দোকানে বসে দেখে সবার কি হম্বিতম্বি, তুমি তো দেখলে। মেয়েটার না কোনো ক্ষতি হয়ে যায়। স্বামীর কথায় তনয়ার খানিক বুকে মোচড় দিল। এমন চিন্তা যে তার মাথায় আসে না তেমনটা না। যেদিন মেয়েটা প্রথম দোকানে গিয়ে বসল, পুরো গ্রাম যেন হুমড়ি খেয়ে পড়ল তাদের বাড়ি। কেউ বলছে মেয়ে মানুষ এত বাড়লে গ্রামে অনাসৃষ্টি হবে, কেউ বা বলছে মেয়েটা নষ্টামির পথে পা দিয়েছে, কেউ বা ধিক্কার জানাচ্ছে এমন বেলাল্লাপনার জন্য। কিন্তু এ মানুষগুলোই এক মুঠো চাল দিয়ে তাদের ক্ষুধার দিনে পাশে দাঁড়ায়নি। তনা চুপ রইল। একটু ধাতস্থ করল নিজেকে। তার ভয়টা সে নিজের মাঝেই রাখবে। ভয় হলো সংক্রামিত রোগের মতন, যা অনেক কিছু অর্জনের পথে বাধা হয়ে দাঁড়ায়। শীতল কণ্ঠে তনা বেগম বললেন, আপনি অত চিন্তা করবেন না। ভালো কিছুই হবে। কয়দিন পর মেয়েটার পরীক্ষা। ভুলে গেছো তনু? না, কিছুই ভুলিনি। ও দোকানে যাওয়ার সময় বই সাথে করে নিয়ে যায়। রাত জেগে দেখি পড়াশোনা করে। আপনি ঠিক হয়ে গেলেই তো আবার সব আগের মতন হয়ে যাবে। চিন্তা করবেন না। মেয়ে জাতি সময়ের বিবর্তনে কখনো ফুলের মতন নরম, কখনো কাটার মতন ধারালো, আবার কখনো বা পাথরের মতন শক্ত। আমার তিস্তাও সেই জাতেরই। আমি আর কখনো ঠিক হমু তনু? স্বামীর আকুতি মাখানো প্রশ্নে তনয়ার ছোট্ট হৃৎপিণ্ড খানা ছলাৎ করে ওঠে। উত্তর যে তার জানা নেই। বড় গাড়ির সাথে সাইকেলটা ধাক্কা খেয়ে পাশের খালে গিয়ে পড়ে। ডান পায়ে হাঁটুর দিকটা বেশ নড়ে গেছে। বা পায়ে হাড় খানিকটা ভেঙেছে। সদরের ডাক্তার তো বলেছেন ঠিক হওয়ার আশা খুব কম। বাকিটা তো উপরওয়ালার হাতে। বিকেল তখন ঠিক 5:30। বিশাল ঝড়োয়া আবহাওয়া দেখে হাটের সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। যে যার মতন ছুটছে নিজের বাড়িতে। রেডিওতে বারবার জানানো হচ্ছে সতর্ক বার্তা। ঝড় নাকি বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করবে। হতে পারে বন্যা। সাবধান হতে বলেছে সাধারণ মানুষদের। সমুদ্র উপকূলীয় এলাকা হলো তাদের এলাকা। ভীষণ ভয়ের আশঙ্কা আছে। সাথে গ্রামের পাশেই বিশাল প্রলয়ঙ্কারী তিস্তা নদী। বন্যা হলে বাঁচার উপায় নেই। তিস্তাও বাবার শখের দোকানখানা বেশ সাবধানে তালা মেরে বাড়ির দিকে হাঁটা শুরু করল। ধুলোবালিতে চোখ ঝাপসা হয়ে আসছে। বড় রাস্তাটা থেকে নেমে মাটির রাস্তায় হাঁটা শুরু করল তিস্তা। উদ্দেশ্য দুইটা। বাড়িও পৌঁছে যেতে পারবে খুব দ্রুত, আর মধুসখীকেও দেখা হয়ে যাবে। মাস্টারমশাই গ্রামে নেই, গুনে গুনে দিন 15 হলো। রোজ নিয়ম করে রেলস্টেশনে আর মধুসখীর ঘাটে যায় তিস্তা। রেলস্টেশন যখন তাকে এক আকাশ বিষণ্ণতা,
মাস্টারমশাই না আসার শূন্যতা দিয়ে পাঠিয়ে দেয়, তখন মধুসখীর ঘাট হয় তার বিষণ্ণতা নিবারণের আশ্রয়। প্রতিদিনের রুটিনের হেরফের হয়নি আজও, ভীষণ খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও স্টেশনে গিয়েছে। মাস্টারমশাই বিহীন ট্রেনটা দেখে হতাশার শ্বাস ফেলেছে। আবার নতুন উদ্যমে এক বুক আশা জমিয়ে ফিরছে বাড়ির পথে। টিনের চালে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সময়টা আনুমানিক রাত 8টা কি 9টা হবে। তিস্তার বাড়িতে পাড়া প্রতিবেশীর ভিড়। দিকে দিকে লোক ছুটেছে তিস্তার খোঁজে। এমন ঝড় বৃষ্টি উপেক্ষা করেও মানুষজন দাঁড়িয়ে আছে তিস্তাদের বাড়ির উঠোনে। মেয়েটা দোকান বন্ধ করে বাড়ি তো ফিরছিল, কিন্তু বাড়ি অবধি শেষ পর্যন্ত পৌঁছুতে কেন পারল না সেই রহস্য জানার জন্যই মানুষ ভিড় জমিয়েছে তিস্তাদের বাড়ির উঠোনে। হ্যাঁ, তিস্তা বাড়ি অবধি পৌঁছায়নি। কোথায় গেছে কেউ জানে না। গ্রামের সব জায়গায় প্রায় খোঁজ করা হয়ে গেছে, কিন্তু কোনো খবর পায়নি কেউ। তনা বেগম ঠাই বসে আছে ঘরের দরজায়। মেয়েটা তার গেল কোথায়? বাজার থেকে যখন সব লোক বাড়ি ফিরছিল সে সবাইকে জিজ্ঞেস করছিল তিস্তা কোথায়। সবার এক জবাব, তিস্তা দোকান বন্ধ করে বাড়ির দিকেই আসছে। কিন্তু আধা ঘন্টা, 1 ঘন্টা করে যখন কতগুলো ঘন্টা কেটে গেল তখন মায়ের মনকু ডাকতে শুরু করল। খোঁজ নিতে শুরু করলো আশেপাশে। এ বাড়ি ও বাড়ি করতে করতে পুরো গ্রাম ছড়ালো, শেখদের বাড়ির ছোট মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মধ্যবয়স্ক পুরোহিত নেপাল ঠাকুর এ কথা শুনে ছুটে আসেন। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ছুটছেন তিস্তার খোঁজে। সন্তান হারানোর কষ্ট যে সে বুঝে। তিস্তার দাদির মাথায় পানি ঢালছে গ্রামের এক মহিলা। মানুষটা অতিরিক্ত চিন্তায় জ্ঞান হারিয়েছে। যতই সে কঠিন কথা বলুক, নাতনি যে তার চোখের মণি ছিল। পাড়া প্রতিবেশী নানান কথা বলছে। কেউ বলছে, মেয়েটাকে দোকানে বসিয়ে মানুষের লোভ হানিয়েছ, কেউ বা করছে হা হুতাশ। কেউ বা বলছে সব শত্রুদের চাল। সুখ সহ্য হয়নি। পাশের বাড়ির আলতাফের মা সান্ত্বনার স্বরে বললেন, চিন্তা কইরো না তোমরা, হয়তো বৃষ্টি দেইখা কোথাও আটকাইয়া গেছে, ফিইরা আসবো নে। তার সাথে তাল মিলালো আরো 2-1 মহিলা। হঠাৎ আলতাফ ছুটে আসলো ব্যতিব্যস্ত কণ্ঠে, আরেক চাঞ্চল্যকর খবর জানালো। গ্রামের কিনারায় সবচেয়ে ছোট বাড়ির মাইয়েটারেও খুঁজে পাওয়া যাচ্ছে না। সন্ধ্যার দিকে তাদের পালা মুরগিগুলো খুঁজতে বের হয়েছিল কিন্তু আর ফেরেনি। যেমন হুড়মুড় করে তিস্তাদের বাড়িতে ভিড় জমেছিল, তেমন হুড়মুড় করে ভিড় কমেও গেল। আবার নতুন কিছু শোনার লোভে গ্রামবাসীরা ভিড় জমাবে সে বাড়িতে। মানুষের কাজ তো এটাই। সাহায্য কম করবে কিন্তু মজা লুটবে পুরো 16 আনা। সারারাত তুমুল বৃষ্টি হলো। তনা বেগম ঠাই দরজায় বসে রইলেন। মাঝে গিয়ে শাশুড়ির মাথায় পানি দিলেন। অবাক করা ব্যাপার হলেও সে কাঁদছে না, বরং নিজেকে শক্ত করছে। প্রকৃতির সাথে সাথে যে তাদের জীবনেও বড় ঝড় আসতে চলেছে তা টের পেয়েছে সে। গত রাতের তুমুল বর্ষণের পরও আকাশ এখনো মেঘলা। সকাল হয়েছে যে বুঝাই যাচ্ছে না। কেমন যেন প্রকৃতিতে সন্ধ্যা সন্ধ্যা ভাব। পুরো গ্রামের মানুষ জড়ো হয়েছে ঘোষদের পরিত্যক্ত জমিখানায়। কাল অবধি জমিটা শুকনো খরা ছিল। আজ সে জমিতে হাঁটু সমান কাদায় ভরপুর। আর সেই জমিতে কাদায় মাখামাখি এক কিশোরীর মৃত শরীর। এইটা সেই 15 বছরের কিশোরী, যে মুরগি খুঁজতে গিয়ে ভোজ হয়েছে কোনো নরপশুর। মানুষ নামক পশুদের দারুণ খাবার হয়েছে। শরীরটার সাথে সাথে মেয়েটার জানটাও খেয়েছে। অবশ্য বেঁচে থাকলেও সমাজের মানুষ তাকে বাঁচতে দিত না। গ্রামের মানুষদের মাঝে ভীতি তৈরি হলো। মেয়েরা তাহলে আর নিরাপদ না। তিস্তার খোঁজ মিলেনি তখনও। অবশ্য সবাই তিস্তার পরিণতি সম্পর্কে কিছুটা আঁচ করতে পেরেছে। হয়তো কোনো এক পরিত্যক্ত জায়গায় এমন ভাবেই পড়ে থাকবে তিস্তা। গ্রামে তখন ভীষণ আলোড়িত খবর তিস্তা। তার সাথে সাথে একটা গা কাটা দেওয়া খবরও আছে। পুরো একদিনের তুমুল বর্ষণে মধুসখী এখন পানিতে টইটম্বুর। কি সুন্দর জল তার! রূপ যেন তার ধরে না। মধুসখীর বিস্ময় মাখা জীবন্ত রূপ দেখে জেলেদের মুখে তৃপ্তির হাসি। ঘরে আসবে সুখ। দুহাত তুলে কেউ শুকরিয়া জানাচ্ছে সৃষ্টিকর্তার দরবারে। তিস্তাদের বাড়িতে তখন শোকের ছায়া। বাড়ির অদূরে ছোট কন্যা বাড়িতে নেই।
পুরো এক রাত কেটে আরেকটা দিন কেটেছে। ধরণীর বুকে নেমেছে আধার। মেয়েটা কোথায়? বেঁচে আছে তো? মধ্যাহ্নের মাস্টারমশাই ফিরে এসে পাবে তার তিস্তাকে? নাকি এক আকাশ বিদ্যুৎময় খবর পাবে? আচ্ছা, মধ্যাহ্নের মাস্টারমশাই আদৌ ফিরবে তো? সমাপ্ত।